তার মানে হয় শুরু করে দিই তাই না? এখানে সাউন্ড খুব বেশি হচ্ছে, এই জন্য আমি একটু আজানটা শেষ হোক তারপর আমরা শুরু করব। হ্যাঁ, আমরা মনে হয় এখন শুরু করতে পারি আর কি। আমি শুরু আমাদের করতে? হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। আমি কি একটু তাহলে ইন্ট্রোডাকশন দিয়ে নিই প্রথমে এই বিষয়টার। হ্যাঁ, প্লিজ। প্রিয় দর্শক, মঙ্গলবারের গল্পসপ্পের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মঙ্গলবারের গল্পসপ্প দীর্ঘদিন আমাদের বিরতির মধ্যে ছিল, আজকে থেকে আমরা আমাদের সাপ্তাহিক আলোচনা শুরু করেছি। আজকে আমাদের বিষয় করোনার দ্বিতীয় ঢেউ, কিভাবে মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে আছেন জনস্বাস্থ্যবিদ এবং পাবলিক হেলথ ফাউন্ডেশনের বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর তৌফিক জোয়ারদার। এবং আজকে আমাদের টপিকটা হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে। কারণ করোনার প্রথম ঢেউ আমরা পার করে এসেছি এবং করোনার প্রথম ঢেউয়ের অভিজ্ঞতা এবং করোনার দ্বিতীয় ঢেউয়ের যে একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা পড়তে আছি, এই সবকিছু নিয়েই আমরা আসলে একটা গুছিয়ে আলোচনা করতে চাই। এবং প্রথমে আমি আমাদের টপিকটা নিয়ে একটু আলোচনা করে নিই। আমাদের টপিকটায় আমরা স্পেসিফিক করে বলেছি মানবিক বিপর্যয়। আমরা জানি একটি মহামারীর সাথে কিন্তু সবসময় একটি স্বাস্থ্যগত বিপর্যয় প্রথমে ডেকে নিয়ে আসে। স্বাস্থ্যগত বিপর্যয় যেমন দেখা যায় আইসিইউ সংকট, এছাড়া চিকিৎসার অভাবে মৃত্যু, বা চিকিৎসা হলেও দেখা যায় একজন রোগাক্রান্ত ব্যক্তি তার কর্মক্ষমতা কমে যায়। এই সবকিছুই আসলে স্বাস্থ্যগত বিপর্যয়ের অংশ। এর পাশাপাশি আছে আপনার এই স্বাস্থ্যগত বিপর্যয় আবার ডেকে নিয়ে আসে আপনার একটি মানবিক বিপর্যয়, যেমন দারিদ্রতা, বা অনেক ক্ষেত্রে আপনার বেকারত্ব, বা অনেক সময় আপনার দুর্ভিক্ষ ডেকে নিয়ে আসতে পারে একটি জাতিগোষ্ঠীর মধ্যে। যেমন একটি উদাহরণ আমি দিতে চাই। বিআইডিএস একটি সংস্থা 2020 সালে একটি রিপোর্ট করেছিল, 2020-এ বাংলাদেশে যে একটা করোনা পরিস্থিতির কারণে নতুন করে 1,64,00,000 মানুষ আসলে হতদরিদ্র হয়ে পড়ে। এবং এই পরিস্থিতিতে মানুষ যে একটা আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ে, সে কারণে দেখা যায় বর্তমানে যে লকডাউন সরকার ইম্পোজ করতে আছে, সেটাও আসলে মানুষ পুরোপুরি মেনে নিতে পারছে না। তো এই বিষয়গুলোই মূলত আজকে আমাদের আলোচনার বিষয়, এবং সাথে আমরা এটাও আলোচনা করবো যে কিভাবে আমরা কি করে উঠতে পারি একটা জাতি হিসেবে। তো আমি প্রথমে ডক্টর তৌফিক জর্জারকে ফিল্ড ছেড়ে দিচ্ছি। স্যার একটু আলোচনা করুক, আর আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের 30 মিনিট স্যার কিছুক্ষণ আলোচনা করবেন, পরবর্তীতে আপনারা আপনাদের প্রশ্নের ভিত্তিতে স্যার জবাব দিয়ে যাবেন। স্যার আপনি তাহলে আলোচনা করুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ উমামা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি যদিও সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি যে হয়তো আহ, অন্তর্জালের অন্য প্রান্তে কিছু আহ, তরুণ আগ্রহী মুখ অপেক্ষা করে আছে কিছু কথা শোনার জন্য। আমি সত্যি খুব কৃতজ্ঞ এবং আম, ধন্য মনে করছি নিজেকে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আসলে ইয়াং ছেলে মেয়েদের সাথে কথা বললে এটা নিজের এক ধরনের চর্চা হয় এবং এক ধরনের চ্যালেঞ্জ জানানো হয় নিজেকে প্রশ্নগুলো শুনে, এবং সেটা আমাকে আসলে নতুন করে অনেক কিছু ভাবতে সাহায্য করে। তো এই সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি তৌফিক জোয়ারদার, আমি পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর। এর আগে আমি মানে এটা আমার আসলে ঠিক পুরোপুরি পেশাগত আহ, মানে আমার জব বা চাকরি নয়, এটা আসলে একটা এক্সট্রা কারিকুলার বা এক্সট্রা একাডেমিক সার্ভিস বলা যেতে পারে আর কি, সোশ্যাল সার্ভিস। যেহেতু এখানে আমরা কিছু সময়
আমরা ব্যয় করি। আর এছাড়া পেশাগত জীবনে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা অফিসের হেলথ ওয়ার্কফোর্স ডিপার্টমেন্টের একজন কনসালটেন্ট। বেশ কিছু ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল হেলথ পড়াই, পাবলিক হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে গ্লোবাল হেলথ কোর্সটি আমি পড়াই। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে 9 বছর শিক্ষকতা করেছি, 2009 থেকে 2018 সাল পর্যন্ত। এরপরে ইউএসএআইডির মাল্টি সেক্টরাল নিউট্রিশন প্রজেক্টের রিসার্চ ডিরেক্টর হিসেবে প্রায় 3 বছর কাজ করার পরে ডব্লিউএইচও তে জয়েন করেছি। এছাড়া পড়াশোনা করেছি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল হেলথ ডিপার্টমেন্ট থেকে, পিএইচডি করেছি, এমপিএইচ করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। আর এর আগে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেছি, দিনাজপুর মেডিকেল কলেজ থেকে আমি পড়াশোনা করেছি, আর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি নেদারল্যান্ড থেকে। তো এটা কিছুটা বলা আমার নিজের কনটেক্সটটা ক্লিয়ার করার জন্য, যাতে আমার মানে আমি কোথা থেকে আসছি বা মানে ঠিক মানে কোন জায়গার আলোকে বা কোন ডিসিপ্লিনারি ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলছি সেই জিনিসটা যেন কিছুটা ক্লিয়ার করা যায়। জনস্বাস্থ্য সম্পর্কে অনেকেরই ধারণা খুব ক্লিয়ার নয়, এবং আমি যখন ছাত্র ছিলাম তখন আমার নিজের কাছেও আসলে জনস্বাস্থ্য সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না, যে এটা ডিসিপ্লিনটা কি, কি নিয়ে কাজ করে। আমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যদিও সরাসরি করোনার সাথে বা কোভিড পরিস্থিতির সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু কিছুটা স্বাস্থ্যের যেটা ওবামাও বলল, যে স্বাস্থ্যকে আমরা আসলে ওষুধ, আম, অসুস্থতা, রোগী, ডাক্তার, নার্স, এরকম কতগুলো অভিধার নিরিখে দেখার চেষ্টা করি। অর্থাৎ আমরা ভাবি যে আমরা অসুস্থ হব, আমাদের ম্যাক্সিমাম আমাদের অধিকার হচ্ছে এই যে আমি একটা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে একজন ডাক্তারের দেখা পাবো, তিনি আমাকে কিছু ওষুধ লিখে দিবেন, আমি আবার সুস্থ হয়ে গেলাম। স্বাস্থ্য নিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলো হচ্ছে এই পর্যায়ে, বা আমরা বেশিরভাগ মানুষেরই আর কি, এবং এইটুকুনও তারা পায় না, এবং এইটুকুন পেলেই তারা মনে করে তারা যথেষ্ট পেয়ে গিয়েছে। তো এই কথাগুলো কেন বলছি তার একটা ইতিহাস আছে আমার ব্যক্তিগত জীবনে, যে আমি কেন আম, চিকিৎসাবিদ্যার তুলনামূলকভাবে সহজ এবং অনেকটা ডিফাইন্ড যে রাস্তা, সেই রাস্তা থেকে বিচ্যুত হয়ে কেন একটা একটা আহ, অসংজ্ঞায়িত পথে যাত্রা শুরু করলাম। আহ, জানি না আপনাদের মাঝে পলাশবাড়িতে কেউ গিয়েছেন কিনা, গাইবান্ধার পলাশবাড়ি। আমি রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং বলে মেডিকেল স্টুডেন্টদের একটা ট্রেনিং হয়, যদি মেডিকেলের কোনো স্টুডেন্ট থেকে থাকে হয়তো তিনি জানবেন। তো সেখানে আমাদেরকে ফিল্ডে নিয়ে গিয়ে কিছু জরিপের কাজ শেখানো হয়। হ্যাঁ, এটা কমিউনিটি মেডিসিন নামক আমাদের একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের অংশ। উত্তরবঙ্গে আপনারা জানেন যে গলগণ্ড রোগ হয়, স্যানিটেশনের অবস্থা খারাপ। আমি কথা বলছি আর উপরে 2003-4 সালের দিকে, অনেক আগে, আপনারা তখনও নিশ্চয়ই অনেক ছোট। তো সেই সময় এক কৃষককে আমি জিজ্ঞেস করেছিলাম জরিপের অংশ হিসেবে যে তিনি স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করেন কিনা। তিনি কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থেকে আম, আমাকে টেনে নিয়ে গিয়েছিলেন। টেনে নিয়ে তার ছোট্ট একটা কুঁড়ে ঘর, খুব বেশি না, আমার মানে এই রুমটা থেকে অনেক ছোট, এই রুমের অর্ধেকও হবে না, 3 ভাগের 1 ভাগ হতে পারে, সেই রুমের মধ্যে টেনে নিয়ে গিয়ে আমাকে বলেছিলেন, তার স্থানীয় ভাষায় বলেছিলেন যে দেখো বাবা, এইটা এইটা হচ্ছে, দিস ইজ হোয়াট অল আই গট ফ্রম মাই অ্যানসেস্টার্স। আমার পূর্বপুরুষের কাছ থেকে, আমার পিতৃপুরুষের কাছ থেকে জীবনযাপনের জন্য আমি এই সম্বলটুকু পেয়েছি। দিস ইজ অল আই হ্যাভ ইন দিস হোল ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এর মধ্যে কি আমি পায়খানা বানাবো, নাকি আমি এখানে ঘুমাবো রাত্রে? And মানে আমি খুবই শ্যাটার্ড হলাম। আমি শহরে মানুষ হয়েছি, ঢাকাতে মানুষ হয়েছি, দেশের বাইরে মানুষ হয়েছি, আমার বাবা মার পেশার সূত্রে বা বিভিন্ন সূত্রে। তো আমার আসলে এর ধারণা ছিল না যে মানুষের দারিদ্র্য কোন পর্যায়ের হতে পারে, এবং মানুষকে, আমার কাছে মনে হতো যে মানুষ কেন ওষুধ খাবে না, কেন সে সুস্থ থাকবে না, তাকে তো ওষুধ দেওয়া হচ্ছে, ডাক্তাররা আছে। কিন্তু আমি সেই বৃদ্ধের কথা থেকে বুঝতে পারলাম যে স্বাস্থ্য আসলে ইটস মাচ মোর দ্যান জাস্ট মেডিসিন, ইট হ্যাজ ফার্দার র্যামিফিকেশন ইন আওয়ার লাইফ, ইটস নট জাস্ট অ্যাবাউট গেটিং মেডিসিন। দ্বিতীয় যে ঘটনাটি ঘটলো সেই দিনই বা তার পরের দিন হবে, এক মহিলা 30-35-এর মতো বয়স, চুলায় রান্না করছিলেন। আমি তাকে আরেকটি জরিপের জন্য, যেহেতু সেখানে গলগণ্ড রোগ হয় এবং গলগণ্ড রোগের মূল কারণ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি, আয়োডিনের স্বল্পতা, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এলাকায় উত্তরবঙ্গে তো আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে, আয়োডিনের স্বল্পতার কারণে গলগণ্ড রোগ হয়, আপনি কি আয়োডিন যুক্ত লবণ খান নাকি খোলা লবণ খান? তো একই রকম রিয়াকশন। তিনি খুব আশ্চর্য হয়ে আমাদের কিছুক্ষণ তাকিয়ে তারপরে বললেন যে আমি কেন আয়োডিন যুক্ত লবণ খাবো, এই আয়োডিন যুক্ত লবণ যদি আমার খেতে হয়
তাহলে এটার পার প্যাকেট হয়তো 5 টাকা বা 2 টাকা বা 5 টাকা বেশি পড়ে, যেটা মাসের শেষে গিয়ে এটা 30, 40 বা 50 টাকার মতো দাঁড়ায়। তো সেই সময় যখনকার কথা বলছি, সেটা তার 2 দিনের তার ফুল ফ্যামিলির খাবার খরচ বলছে। তো সে আমাকে বলছে যে আমি যদি আয়োডিনযুক্ত লবণ খেতে চাই, তাহলে আমাকে 2 দিন উপাস করে থাকতে হবে। আর যদি আমি খোলা লবণ খাই, 2 দিন আমি খেতে পারবো, মানে পেট ভরে আমি, মানে নর্মালি আমি যতটুকুন খাই আমার সন্তান নিয়ে থাকতে পারবো। তাহলে আমার কাছে একটা আয়োডিন যুক্ত লবণ খাবার থেকে আমার সন্তানকে উপাস থাকার হাত থেকে রক্ষা করা 2 দিন বেশি গুরুত্বপূর্ণ। এবং এটা আমাকে এতটা ধাক্কা দিল এই দুটো ঘটনা, যে আমার পুরো জগৎটা আমার চোখের সামনে বদলে গেল আর কি। আমি ঠিক আমার কাছে মনে হলো যে আমার কাছে মনে হলো যে আমার পক্ষে আর চিকিৎসক হওয়া আসলে হবে না, কারণ চিকিৎসক হয়ে আমি যদি ওষুধ দিই একটা রোগীকে, তার তো আরো সামাজিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেকগুলো নির্ণায়ক তার জীবনে এমন গভীর প্রভাব রাখছে, যেগুলো তাকে এই ওষুধ ব্যবহার করতে দিবে না, বা ওষুধ ব্যবহার করলেও সে আবার সেই অসুস্থতার মধ্যে নিমজ্জিত হবে। এটা অনেকটা ছিদ্রযুক্ত একটা পানির পাত্রের মধ্যে, বালতির মধ্যে পানি ঢালার মতো, এটা তো বের হয়ে যাবে। কাজে আমি তখন খুঁজতে শুরু করলাম যে এই বিষয়গুলোকে কোথায় অ্যাড্রেস করা হয়েছে, এবং জানতে পারলাম স্যার, টপিক হচ্ছে, হ্যাঁ। একটু মনে হয় ডিস্টার্ব করছে এই জায়গায়। আচ্ছা, সমস্যা নেই, আপনি বলে যান। ওকে। মানে অস্পষ্ট শোনাচ্ছিল। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? এখনো একটু হ্যালো। অস্পষ্ট আসলে। আচ্ছা, আমার এদিক থেকে কিন্তু সব ঠিক আছে আর কি। আমার আচ্ছা, তাহলে ইন্টারনেট আমার কানেকশন ঠিক আছে। নেটটা হইতে হ্যাঁ, পারে সেটা। ওকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি যেটা রিয়ালাইজ করলাম, তখন আমি খুঁজতে শুরু করলাম যে স্বাস্থ্যের যে আরো আর্থ সামাজিক রাজনৈতিক নির্ণায়কগুলো আছে, সেগুলো নিয়ে কোথায় কথা বলা হয়েছে। এবং আমি জানতে পারলাম যে জনস্বাস্থ্য হচ্ছে সেই ডিসিপ্লিন যেখানে স্বাস্থ্যের নির্ণায়কগুলো নিয়ে কথা বলা হয়েছে, যেখানে শুধুমাত্র ওষুধপথ্য নিয়ে কথা বলা হয়নি রোগের, বরং স্বাস্থ্যকে একটা মানুষের অধিকার হিসেবে চিন্তা করে সেই অবস্থান থেকে প্রতিবিধান সাজেস্ট করার চেষ্টা করা হয়েছে। অষ্টাদশ শতকের একজন বিখ্যাত চিকিৎসক এবং চিন্তাবিদ ছিলেন রুডolf ভার্কো, জার্মানিতে বসবাস করেন। তিনি একটা কথা বলেছিলেন যেটা আমার নজরে আসে। তিনি বলেছিলেন যে মেডিসিন ইজ এ সোশ্যাল সায়েন্স, হ্যাঁ, অ্যান্ড পলিটিক্স ইজ নাথিং বাট মেডিসিন অ্যাট দ্য লার্জ স্কেল। তো উনাদের সময় মেডিসিন বলতে ওনারা মূলত স্বাস্থ্যকে বোঝাতে চেয়েছেন। ওনারা বোঝাতে চেয়েছেন যে মেডিসিন এমন একটা জিনিস, মেডিসিনকে আমরা মনে করি যে চিকিৎসা বিজ্ঞানের, অর্থাৎ বিজ্ঞানের বা বায়োলজিক্যাল সায়েন্সের একটা চূড়ান্ত উৎকর্ষের একটা ডিসিপ্লিন। অথচ তিনি বলছেন, তিনি কিন্তু খুব খুব নামকরা একজন চিকিৎসক। ভার্কোজ গ্ল্যান্ড বলে এক ধরনের একটা রোগ বা একটা গ্ল্যান্ড আমাদের শরীরে আছে, যেটা উনি আবিষ্কার করেছেন। তার মানে উনি ঠিক মানে যেই সেই লেভেলের চিকিৎসক ছিলেন না, তিনি চিকিৎসক সমাজের মধ্যেও সবচাইতে বড় চিকিৎসক সেই সময়ের ছিলেন। এবং তিনি বলেছেন যে চিকিৎসা বা স্বাস্থ্য এটা আসলে একটা সোশ্যাল সায়েন্স। এটা ঠিক ওইরকম বায়োলজিক্যাল বা হার্ড সায়েন্স বলতে আমরা যেটাকে বুঝি তা না, বরং তিনি বলছেন যে পলিটিক্স বা রাজনীতি হচ্ছে সত্যিকারের মেডিসিন। যদি আমরা বৃহত্তর অর্থে চিন্তা করি, তাহলে রাজনীতি হচ্ছে মেডিসিন। কেন? আমরা পরবর্তীকালে বুঝতে শিখেছি যে কেন। একটা সমাজে সুস্থ থাকতে হলে সুস্থ থাকাটা তার অধিকার, কিন্তু সেই অধিকারের দাবিটা মানুষকে করতে হয়। এবং যারা পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে জানেন, আমি জনস হপকিন্সে থাকার সময় অনেকটা ব্যক্তিগত আগ্রহ, এটা আমার মানে কোনো রিকোয়ার্ড কোর্স ছিল না, আমি নিজের আগ্রহে একটা কোর্স নিয়েছিলাম, পলিটিক্যাল সায়েন্স ইন হেলথ অ্যান্ড ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই টাইপের একটা। আম, কুয়ামে নক্রুমা নামে একজন আমাদেরকে, কওয়ামে নামে একজন প্রফেসর আমাদের, গানায়ান একজন প্রফেসর, ঘানার একজন প্রফেসর আমাদের ক্লাসটা নিয়েছিলেন। আমেরিকার খুব বিখ্যাত একটা ইনস্টিটিউট আছে, স্কুল অফ অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজ, SAIS। হ্যাঁ, এটা জনস হপকিন্সের একটা পার্ট, বাট ওদের ক্যাম্পাসটা ডিফারেন্ট। তো সেখান থেকে উনি এসে আমাদের বল্টিমোরে এসে, ওয়াশিংটন ডিসি থেকে বল্টিমোরে এসে তিনি ক্লাস নিতেন। তো সেই ক্লাসে আমি তার কাছ থেকে একটা খুব চমৎকার একটা কথা শুনেছি, যেটা আজকের বাস্তবতায় খুব রেলেভেন্ট মনে হয়। সেটা হচ্ছে রাজনীতিবিদরা কখনোই তাদের স্ট্যাটাস কুও চেঞ্জ করেন না।
স্ট্যাটাস কো কি, যা চলছে সেটা একটা ব্যালেন্সের মধ্যে তারা রাখতে চেষ্টা করেন। তারা কখনোই ইমব্যালেন্স সৃষ্টি করেন না। অর্থাৎ সমাজে যদি আগের থেকে শোষণ চলে আসে, তারা চাবেন শোষণটাকে জিইয়ে রাখতে। সমাজে যদি আগের থেকে আম, অপশাসন চলে আসে, তারা চেষ্টা করবেন এই অপশাসনটাকে চালিয়ে রাখতে। সমাজে যদি দুর্নীতি চলে এসে থাকে, তারা চেষ্টা করবেন দুর্নীতিটাকে যতদূর সম্ভব জিইয়ে রাখতে। এটা একটা সূত্র, এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না, সারা পৃথিবীতেই এই সূত্রটা কাজ করে। কেন? কারণ যে কোনো একটা নব ঘোরালে, যে কোনো একটা ইমব্যালেন্স সৃষ্টি হলে, সেটা একটা আম, অদৃষ্টপূর্ব বা বলা যায় একটা, কি বলা যায়, অদৃষ্টপূর্ব শব্দটা বোধহয় ঠিক হলো না, মানে একটা সার্টেন বা আনসার্টেন একটা সিচুয়েশন আমাদের জন্য, মানে রাজনীতিবিদদের জন্য তৈরি করতে পারে। কি হচ্ছে সেটা আমরা জানি না, ভবিষ্যতে কি হতে পারে, এটার পরিণতি কি হতে পারে এই ইমব্যালেন্সের, সেটা তারা জানেন না। যার জন্য তারা সব সময় চেষ্টা করেন যে একটু বাড়িয়ে একটু কমিয়ে সবসময় একটা ব্যালেন্স বজায় রাখার। তো সেই ব্যালেন্সের মানে কষাঘাতে দরিদ্র মানুষ সবসময় দরিদ্র থাকবে। যেই মানুষটি স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত, স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত, সে সবসময় সেখানেই থাকবে। কিন্তু সে যদি তার অধিকারটিকে আদায় করতে চায়, তাহলে তাকে কিছু কথা বলতে হবে, তাকে ভয়েস রেইজ করতে হবে, তাকে তার ক্ষমতায়ন ঘটতে হবে, তার ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা আদায় করতে হবে, এবং সোজা বাংলায় তাকে মানে চাইতে হবে এবং অধিকার আদায় করে নিতে হবে। তো আমার প্রফেসর আরো বলেছিলেন যে তারা, রাজনীতিবিদরা, প্রথম কথা, তারা স্ট্যাটাস কো চেঞ্জ করেন না। ততক্ষণ পর্যন্ত চেঞ্জ করেন না যতক্ষণ পর্যন্ত তারা চেঞ্জ না করে থাকতে পারেন। তার মানে তারা কখনো কখনো চেঞ্জ করেন। কখন সেটা? যখন তাদেরকে চেঞ্জ করতে বাধ্য করা হয়। তার মানে খুব সহজভাবে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থাৎ অধিকারের প্রশ্নটি কিন্তু খুবই রাজনৈতিক একটা প্রসঙ্গ, একটা রাজনৈতিক বিষয়। তাহলে আমি যে স্টেটমেন্ট একটু আগে দিয়েছিলাম রুডলফ ভার্কোর, যে রাজনীতি কেন তিনি বলছেন মেডিসিনকে তিনি বরং রাজনীতিকে উনি সবচেয়ে বড় মেডিসিন বলছেন, কারণ রাজনীতির টেবিলেই নির্ধারিত হয় কে পাবে কে পাবে না, কে কতটুকুন পাবে, কে কম পাবে, কে বেশি পাবে, এবং কার ভাগের অংশটা কার ভাগে দিয়ে দেয়া যেতে পারে। অর্থাৎ সোজা কথায় চৌর্যবৃত্তি করা যেতে পারে, কার পাত থেকে তুলে নেওয়াটা সহজ, কাকে দেয়াটা আমার জন্য লাভজনক, সেই ভাগ বাটোয়ারাটা রাজনীতির টেবিলে হয়। রাজনীতির যেই দাবার ছক, সেখানেই এই খেলাগুলো হয়। কাজেই আমাদের বুঝতে হবে যে যদি আমরা আমার কোভিড-19 কারা আক্রান্ত হবেন, কাকে কারা সুবিধা পাবেন, কারা বেড পাবেন হসপিটালের, কারা হসপিটালের আইসিইউর সুবিধা পাবেন, কারা হাই ফ্লো নেজাল ক্যানুলা পাবেন, কারা অক্সিজেন সাপ্লাই পাবেন, সেগুলো নির্ভর করছে আপনি আসলে আপনার নাম কি তার উপরে না, আপনি মানুষ কিনা তার উপরে না, আপনার শরীরে ঠিক একটা জিনে কয় জোড়া জিন আছে সেটার উপরে নির্ভর করছে না, ক্রোমোজোম আছে সেটার উপর নির্ভর করছে না। এটা নির্ভর করছে আপনি আসলে সমাজের, মানে পাওয়ার ডাইনামিক্স এর ঠিক কোন অবস্থানে আপনি অবস্থান করছেন, এটার উপরে নির্ভর করছে যে আপনার দেশে কতদিন লকডাউন চলবে, সেই লকডাউনের প্রক্রিয়া কতদিন হবে। আপনি কি জনগণের উপর লকডাউন চাপিয়ে দিবেন, নাকি আপনি আগে কোয়ারেন্টাইন করে বাইরের থেকে যেন ক্ষতিকর ভ্যারিয়েন্ট বাংলাদেশে আসতে না পারে তার ব্যবস্থা করবেন? কোন কাজটা আপনার জন্য সহজ? আপনি যদি ইউকে থেকে ফ্লাইট বন্ধ করে দেন, কার ক্ষতি হবে? আর যদি ফ্লাইট চালু রাখেন, তাহলে কার ক্ষতি হবে? এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো বৈজ্ঞানিক সিদ্ধান্ত না। বিজ্ঞানীরা বলতে পারেন কি করতে হবে, কিন্তু কি করবেন তারা, কি সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা ঠিক জনস্বাস্থ্যবিদদের হাতে সেই সিদ্ধান্তগুলো নেই, অ্যাটলিস্ট বাংলাদেশে নেই। শুনলে অবাক হবেন, আমাদের মিনিস্ট্রি অফ হেলথে বলতে হয়তো আমার ধারণা মতে একজনও হেলথ ব্যাকগ্রাউন্ডের মানুষ নেই। সম্প্রতি বোধহয় হেলথ সেক্রেটারি চেঞ্জ হয়েছে, আমি ঠিক শিওর না, অবশ্য পত্রিকায় দেখিনি, একটা জায়গায় শুনছিলাম। পাট মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি সচিব হয়ে এসেছেন, এর আগে যিনি ছিলেন তিনি বোধহয় কৃষি মন্ত্রণালয় থেকে এসেছেন বা এরকম কিছু একটা। সেখানে স্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত কোনো মানুষ নেই। আপনি যদি, এটা একটা কমন সেন্সের ব্যাপার যে স্বাস্থ্য একটা হাইলি টেকনিক্যাল ডিসিপ্লিন, এখানে যে ডিসিশন গুলো নিতে হয় সেগুলো আসলে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য উপাত্ত এগুলোকে বিশ্লেষণ করে নিতে হয়। সেই বিশ্লেষণ করার জন্য একটা রাষ্ট্রের বেস্ট, হাইয়েস্ট পাবলিক হেলথ
ইন্টেলেকচুয়াল যারা থাকেন, মেধা থাকেন, ওই বিষয়ের সবচাইতে ব্রেইন যার বেশি কাজ করে, সবচেয়ে বেশি প্রজ্ঞা যার আছে, তাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো নীতি নির্ধারণী পজিশনগুলোকে ফিল আপ করা হয় সভ্য দেশে। আপনারা ইউএসএ দেখেছেন, অ্যান্টনি ফাউচি আছেন, বা ইউকেতে, নিউজিল্যান্ডে, সব জায়গায় তাই আছেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তার একটা ব্যতিক্রম ঘটে, যে ওই পজিশনগুলোতে কোনো হেলথের কোনো পার্সন থাকেন না। ডিজি হেলথে থাকেন, ডিরেক্টরেট জেনারেল অফ দ্য হেলথ সার্ভিসেসে থাকেন, কিন্তু মজার ব্যাপার সেখানে আবার পাবলিক হেলথের লোকজন থাকেন না। কারণ বিসিএস হেলথ ক্যাটারের মাধ্যমে যাদেরকে রিক্রুট করা হয়, সেখানে বলা আছে রিক্রুটমেন্ট এটা যদি আপনারা দেখেন প্রত্যেক বছর যে রিক্রুটমেন্ট সার্কুলার যেটা হয়, দেখবেন যে এমবিবিএস ডিগ্রিধারীদেরকে নেওয়া হয়। এখন ওখানে পাবলিক হেলথে যারা ব্যাকগ্রাউন্ড করেছেন, নিউট্রিশনে যারা ব্যাকগ্রাউন্ড করেছেন, বা পাবলিক হেলথে যারা মাস্টার্স করেছেন বা পিএইচডি করেছেন, তাদের জন্য কোনো জায়গা নেই। অর্থাৎ স্বাস্থ্য মানেই হচ্ছে চিকিৎসা, স্বাস্থ্য মানেই হচ্ছে আপনি অসুস্থ হলে চিকিৎসা পাবেন, ওষুধ পাবেন। পাবেন কিনা সেটা নিশ্চয়তা নেই, তবে সেভাবেই সাজানো আছে যে অ্যাটলিস্ট সেটাই। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে মানুষের অধিকার হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থান, লিঙ্গ, সবকিছু নির্বিশেষে সে হাইয়েস্ট অ্যাটেইনেবল ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল বিইং তাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ একটা হিউম্যান বিইং এর সর্বোচ্চ যে সোশ্যাল, ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং নিশ্চিত করার অধিকার মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তো সেই জায়গাটি অ্যাচিভ করা ডাক্তারের পক্ষে সম্ভব না। ডাক্তার আপনি যখন অসুস্থ হয়ে, অর্থাৎ অনেক নিচে নেমে এসে যখন অসুস্থতার লিমিট ক্রস করবেন, সে আপনাকে তুলে সিম্পলি ওই সীমারেখাটা একটু তুলে দিয়ে আপনাকে সুস্থতার সীমায় তুলে দিবে। কিন্তু সেই সুস্থতা থেকে আপনার যে হাইয়েস্ট অ্যাটেইনেবল ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং নিশ্চিত করা, যেটা স্বাস্থ্যের অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়ন করার মতো ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় নেই। এবং তার রিফ্লেকশন আমরা কোভিডেও দেখেছি। আমরা যতগুলো নীতি, আমরা সিদ্ধান্ত আমরা নিতে দেখেছি এখন পর্যন্ত, তার কোনোটি দরিদ্র, সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত, খেটে খাওয়া মানুষের পক্ষে যায় না। আমরা যেই সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো বরং যাদের হাতে অলরেডি ক্ষমতা রয়েছে, অর্থ, সামাজিক অবস্থান, প্রতিপত্তি, শিক্ষা, এই সব কিছু রয়েছে, তাদের অনুকূলে যায়। এ ধরনের সিদ্ধান্তগুলোই আমরা দেখেছি। আমি এখন প্রশ্ন নিব, এবং আমার মোটামুটি আমার মূল বক্তব্য এইটুকুনি ছিল। এরপরে কোভিড রিলেটেড প্রশ্ন অনেক আসলে আমি সেটা সাপেক্ষে উত্তর দিব, কারণ এর প্রথম থেকে শুরু করে উত্তরের মানে প্রশ্নের, আপনারা যদি শুধু প্রশ্ন করেন, প্রশ্ন দিয়েই আধা ঘন্টা পার করে দেওয়া যাবে, উত্তর দেওয়ার সময় পাওয়া যাবে না। এত প্রশ্ন, এত প্রশ্ন। কাজেই প্রশ্নের সাপেক্ষে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমি প্রথম নিজের একটা প্রশ্ন করি। শিওর। সেটা হচ্ছে, আচ্ছা, প্রথমে আপনার যে করোনার দ্বিতীয় ঢেউটা, সেটা কিন্তু আপনার ইউরোপে সবার আগে এসেছে। আমাদের এখানের থেকে ইউরোপে সম্ভবত জুন জুলাইয়ের দিকে কিছুটা ঠিক হতে থাকে, পরে যখন ওদের উইন্টার সিজন শুরু হয়, তখন ওইটা অনেক বেশি রাইজ করে। কিন্তু তার মানে তো আমাদের সরকারের হাতে যথেষ্ট সময় ছিল এই জিনিসটাকে ট্যাকেল দেওয়ার। কিন্তু যখন এই বর্তমানে আমরা দেখছি যে আসলে লকডাউন যেটা ইম্পোজ করা হয়েছে, সেটা আসলে সাধারণ মানুষ মানতে যাচ্ছে, আর এটা অনেক বেশি অবৈজ্ঞানিক একটা পদ্ধতি। তো বিষয়টা এরকম কেন যে গত বছরের থেকেও এবছর আমরা অনেক বেশি দিশেহারা পরিস্থিতিতে আছি? সেটা আপনার কি মনে হয়, এটা কি ইনএভিটেবল ছিল এই দ্বিতীয় ঢেউর মানে এই কনসিকুয়েন্সটা, নাকি এটা আসলে আমরা অনেকখানি গ্রিপের মধ্যে রাখতে পারতাম? এই প্রশ্নটা অনেকগুলো প্রশ্ন, মানে প্রশ্নর অনেক অনেক রকমের অ্যান্সার আসলে এটার আছে। প্রথম কথা হচ্ছে যে দ্বিতীয় ঢেউ বাংলাদেশে আসলো কেন। প্রথম কথা একটু একটা জিনিস ক্লিয়ার করি যে এই ঢেউ ইনএভিটেবল ছিল কিনা, বরং সেখান থেকেই শুরু করি। যদি এটা অবশ্যম্ভাবী, অর্থাৎ আসবেই এরকমই হতো, যদি এটাকে ঠেকানোর কোনো রাস্তাই যদি না থেকে থাকতো, তাহলে ভিয়েতনাম কিভাবে সেই ঢেউকে ঠেকালো, নিউজিল্যান্ড কিভাবে ঠেকালো সেই প্রশ্ন করবো না, এটা উন্নত দেশ, তাদের অনেক রিসোর্স আছে, ধরে নিচ্ছি দ্বীপ রাষ্ট্র। ভিয়েতনাম কিভাবে ঠেকালো, ভুটান, নেপাল কেন আমাদের থেকে অনেক ভালো করলো, এই প্রশ্নগুলো করলেই বোঝা যাবে যে যে আমরা, এটা ইনএভিটেবল ছিল না, এটা অবশ্যই এভিটেবল, এটা অবশ্যই আমাদের পক্ষে
আহ, মানে ইনএভিটেবলই ছিল, এটা ইনএভিটেবল ছিল না, আমাদের পক্ষে এটাকে ইয়ে করা সম্ভব ছিল, অর্থাৎ ট্যাকেল দেয়া বা এটাকে অতিক্রম করা সম্ভব ছিল। আমরা করিনি। যদি আমরা মানে সম্ভব হতো না এই কথা তখনই বলা চলতো যদি আমরা কেউই যদি না পারতো এটাকে ট্যাকেল দিতে, কিন্তু পেরেছে তো আমাদের। মজার ব্যাপার হচ্ছে আমাদের মিডিয়া বেছে বেছে সেন্সেশনালাইজ করার জন্য যেই রাষ্ট্রগুলো সবচেয়ে খারাপ করেছে পৃথিবীর মধ্যে কোভিড-19 নিয়ন্ত্রণের সবচেয়ে ওয়ার্স্ট এক্সাম্পল যেই কান্ট্রিগুলো, খুঁজে খুঁজে সেই সব দেশের তথ্য উপাত্তগুলো দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলে, ইটালির কথা বলে, স্পেনের কথা বলে, তারপরে তারপরে ইউকের কথা বলে, ফ্রান্সের কথা বলে, ব্রাজিলের কথা বলে, ভারতের কথাও কিছু বলে, কিন্তু তারা কিউবার কথা বলে না, ভিয়েতনামের কথা বলে না, পার্শ্ববর্তী নেপাল আমাদের থেকে তুলনামূলক অনেক বেটার ম্যানেজ করেছে সেগুলোর কথা বলে না, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কথা বলে না, আইসল্যান্ডের কথা বলে না, নর্ডিক কান্ট্রিগুলোর কথা বলে না, তারপরে ইস্ট ইউরোপের অনেক দেশ ভালো করেছে তাদের কথা বলে না। বলে কোন দেশগুলোর কথা? যেই দেশের উদাহরণ দিলে আমাদের নীতি নির্ধারকরা আরাম পাবে। বলবে, আমি তো ওদের থেকে ভালো, তো আমরা তো আসলে ইউকে থেকে ভালো করছি, বা আমরা আমেরিকা থেকে ভালো করছি, স্পেনের থেকে ভালো করছি। মনে রাখতে হবে যে ইউএস এর যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট। স্বাস্থ্য ব্যবস্থার কথা আমি বলছি, কিন্তু চিকিৎসা ব্যবস্থা বলিনি। স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে চিকিৎসা, আপনি হাসপাতালে গেলেন, আপনাকে চিকিৎসা দিচ্ছে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু স্বাস্থ্যের যে ব্যবস্থা, মানুষের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা, স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাওয়া, লাইফ এক্সপেক্টেন্সি বাড়া, অল্প মূল্যে চিকিৎসা পাওয়া, প্রাইমারি হেলথ কেয়ার, এই বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার কাজ মূলত। হ্যাঁ, সেই জিনিসটাতে তো কিউবার লাইফ এক্সপেক্টেন্সি আমেরিকার থেকে অনেক বেটার, বেশি। অথচ তাদের তাদের পার ক্যাপিটা হেলথ এক্সপেন্ডিচার আমেরিকার 10 ভাগের 1 ভাগ কি 20 ভাগের 1 ভাগও হবে না, তারও কম। কিভাবে সম্ভব হচ্ছে? তার মানে তারা অনেক বেটার ম্যানেজ করছে। ক্যাম্বোডিয়ার উদাহরণ দেয়া হচ্ছে না যে আমরা কত, মানে আমাদের উদাহরণগুলোও হচ্ছে এরকম যে আমরা কাদের থেকে খারাপ, মানে কাদের থেকে ভালো করেছি, অর্থাৎ খারাপ একটা বেঞ্চমার্ক ধরে তার তুলনায় আমরা খারাপ করছি। তো বাংলাদেশে এটা আসলো কেন? প্রথম ঢেউই আসলো কেন? ভিয়েতনামে তো প্রথম ঢেউই ঠিক সেভাবে আসেনি, দ্বিতীয় ঢেউ তো পরের কথা। আসলো কেন সেটা আমরা প্রথমেই বলেছি। আমরা বলে আসছিলাম যে যখন পৃথিবীর অন্যান্য দেশে এই ঢেউ চলে এসেছে, অর্থাৎ করোনা ভাইরাস চলে এসেছে, ভিয়েতনাম খুব স্ট্রিক্টলি কি করেছে? লকডাউন দিয়েছে? লকডাউন দেয়নি, ভিয়েতনাম না, লকডাউনই দেয়নি অলমোস্ট। কি সবচেয়ে করেছিল সে? ইনফরমেশন দিয়েছে অনেক বেশি, সাধারণ ইনফরমেশন মানুষকে দিয়েছে, হ্যাঁ ইনফরমেশন ইনফরমেশন দিয়েছে। দিয়েছে, আর কিন্তু তার থেকে অনলাইন ইউজ করেছে ইয়ে করার জন্য। না, আরো গুরুত্বপূর্ণ যে কাজটা করেছে সেটা হচ্ছে কোয়ারেন্টাইন করেছে। কোয়ারেন্টাইন করেছে, অর্থাৎ যেই মানুষগুলো বাইরের থেকে আসছে তাদেরকে 2 সপ্তাহ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রেখেছে, যাতে তারা 2 সপ্তাহ পরে তো প্রমাণ হয়ে যাবে কার শরীরে আছে কার শরীরে নেই। যার শরীরে আছে তাকে আইসোলেশনে দিয়ে দিবে, যার শরীরে নেই সে এখন ঢুকে গেল। আর আমরা কি করেছি? আমরা হোম কোয়ারেন্টাইনের নামে এক ধরনের তামাশা করেছি, এবং বিদেশ থেকে আগত মানুষদের বাসার ছাদে লাল পতাকা টাঙিয়ে তাদেরকে আমরা ভিকটিম হিসেবে ইয়ে করেছি, তাদেরকে আমরা ইয়ে করেছি, স্টিগমাটাইজ করেছি। তাদেরকে আমরা এমন স্টিগমা আমরা ছড়িয়েছি যে মানুষ বাস্তব মানে প্রয়োজনের তাগিদে তখন টেস্ট করাতেও ভয় পেয়েছে, মনে করছে সে সমাজের চোখে একটা সোশ্যাল প্যারায়া হিসেবে গণ্য হবে, সে সমাজের চোখে অচ্ছুত বা অস্পৃশ্য হয়ে যাবে এই টেস্ট করে যদি সে কোভিড-19 প্রমাণিত হয়। তো কোনো রোগের তো এরকম অস্পৃশ্য হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের নীতি নির্ধারকরাই। কিন্তু তাদের যেটা করা উচিত ছিল, যেটাতে তাদের একটু মানে রাষ্ট্রের মানে যারা বড় পর্যায়ে আছে তাদের একটু কষ্ট হতো, সাধারণ মানুষ বেঁচে যেত। কি করলে? যদি আমরা কোয়ারেন্টাইনের পিছনে যদি আমরা টাকা খরচ করতাম সেই সময়, তাহলে পরে লকডাউনের জন্য যে রিক্সাওয়ালাটা রিক্সা চালাতে না পেরে, যে শ্রমিকটা কাজ করতে না পেরে, যে কৃষকটা কাজ করতে না পেরে তার তার জীবিকা তো দূরের কথা, জীবন পর্যন্ত আজকে বিপন্ন, সেই পরিস্থিতিটা এড়ানো যেত। কিন্তু সে তার দায়ভার মানে তার অঙ্কটা ডিসপ্রপোর্শনেটলি যেত হচ্ছে সমাজের বিত্তশালী ক্ষমতাবান মানুষের পকেট থেকে। কিন্তু আমরা এমন একটা কাজ করেছি, আমরা সেইটা বাঁচিয়ে ক্ষতির ভাগটা ঠেলে দিয়েছি যারা অলরেডি একটা ভালনারেবল সিচুয়েশনে আছে, যারা তাদের তাদের ঘাড়ের উপর আমরা এটা ছেড়ে দিয়েছি। এবং দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রেও ঠিক তাই করেছি। আমরা ইউকেতে দেখেছি B11 ভ্যারিয়েন্ট, যেটা B117 ভ্যারিয়েন্ট, যেটা কেন্ট ভ্যারিয়েন্ট বা ইউকে ভ্যারিয়েন্ট যেটাকে বলে, আমরা দেখছি ইউকেতে সবচেয়ে বেশি এটা রাইজ করছে। 70% অফ দ্য পিপল আর অ্যাফেক্টেড বাই দ্যাট ভ্যারিয়েন্ট। তখন আমরা ইউকের সাথে ইনফ্যাক্ট এখনো পর্যন্ত ইউরোপের 12টা দেশের উপর আমাদের
ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, কিন্তু ইউকের সাথে আমাদের ভ্রমণ নিষেধাজ্ঞা নেই। অথচ এই ভ্যারিয়েন্টটা তো আসছে ইউকের থেকে, যে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন সেটা তো ইউকের থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি একটা ইন্টারনাল তথ্য দিই। একটা প্রতিষ্ঠান শিশু হাসপাতাল যেটা করে, আপনারা জানেন যে জিনোম সিকোয়েন্স করে, যেই কয়টা জিনোম সিকোয়েন্স তারা করেছে তার 86% জিনোম সিকোয়েন্সে বাইরের ভ্যারিয়েন্ট, যে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন পাওয়া গিয়েছে, ইউকে ভ্যারিয়েন্ট না হলে সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। তার মানে এই যে নতুন ঢেউ আমরা দেখতে পাচ্ছি, সেই ঢেউটা বাংলাদেশের ইন্টারনাল ঢেউ না, এই ঢেউটা বহিরাগত, বাইরের থেকে আসা ঢেউ। এবং সেই ঢেউকে গত বছরের মার্চ মাসে আমরা যেভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি, এই বছরও একইভাবে আমরা ব্যর্থ হয়েছি। আপনার প্রশ্নে চলে যাই, শেষ প্রশ্ন যেটা ছিল যে কেন আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরে কেন রয়ে গেলাম, যেই ভুল আমরা গত বছর করেছি সেই ভুল আমরা কেন এই বছরও করছি। তার উত্তর হচ্ছে যে স্ট্রাকচার ইনফ্লুয়েন্সেস দ্য বিহেভিয়ার। আপনি কোন স্ট্রাকচারের মধ্যে আছেন, সেই স্ট্রাকচার আপনার আচরণকে নিয়ন্ত্রণ করে। আমার স্ট্রাকচারে, আমার পলিসি মেকার যারা আছে তাদের স্ট্রাকচারে তো কোনো পরিবর্তন আসেনি, তারা যেখানে ছিলেন তারা সেখানেই আছেন, যেই গদিতে আছেন তারা সেই গদিতেই আছেন, যেই আরামের কেদারায় তারা ছিলেন সেই আরাম কেদারাতেই তারা আছেন। আমার স্ট্রাকচারাল কোনো পরিবর্তন এসেছে? আমার স্বাস্থ্য ব্যবস্থা যেই প্রক্রিয়ায় পরিচালিত হতো অস্বচ্ছ জবাবদিহিতাহীনতার মধ্যে দিয়ে, তার কি কোনো পরিবর্তন এসেছে? আমার মিনিস্ট্রি অফ হেলথে যেই মানুষগুলো কোনো রকম হেলথ সেক্টরের কোনো রকম নলেজ ছাড়াই ওই জায়গাগুলো জাস্ট ক্রিম খাওয়ার জন্য কুক্ষিগত করে রেখেছেন, তাদের সেই ব্যবস্থায় কোনো পরিবর্তন এসেছে? সেখানে কি আমরা কোনো স্বাস্থ্যের ব্যাকগ্রাউন্ড আলা মানুষকে আমরা পদায়ন করেছি? আমাদের যেই 17 সদস্য বিশিষ্ট ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি হয়েছে, সেই টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটিতে মাত্র 3 জন পাবলিক হেলথ প্রফেশনাল, অথচ এটা কিন্তু পাবলিক হেলথ ক্রাইসিস। এটা একটা জনস্বাস্থ্য সমস্যায় জনস্বাস্থ্যবিদদের ভূমিকাটাই সবচেয়ে অগ্রগণ্য হওয়ার কথা ছিল, অথচ সেই কমিটিতে আছে গাইনোকোলজিস্ট, সেই কমিটিতে আছে সাইকিয়াট্রিস্ট, সেই কমিটিতে আছে ইএনটি স্পেশালিস্ট। আই ডোন্ট নো হোয়াট দেয়ার রোল ইজ রিয়েলি। তাদের ভূমিকাটা কি প্যান্ডেমিক নিয়ন্ত্রণে? যখন একটা রোগী হাসপাতালে যাবে তাদের ভূমিকা আছে, কিন্তু মহামারী কিন্তু কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, মহামারী একটি সামাজিক অভিজ্ঞতা। সামাজিক অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করতে হলে সমাজ বিজ্ঞান দরকার, রাজনীতি বিজ্ঞান দরকার, অর্থনীতির বিজ্ঞান দরকার। শুধুমাত্র বায়োলজির বিজ্ঞান দিয়ে তো এই সমস্যার সমাধান হবে না। কাজেই প্রথম ঢেউ আমরা যেই কারণে আমরা প্রথম ঢেউ আমরা মোকাবেলা করতে পারিনি, ঠিক সেই একই কারণে আমরা দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে পারছি না, লেজে গোবরের অবস্থা হচ্ছে। কারণ আমার স্ট্রাকচারে কোনোই পরিবর্তন আসেনি। গত 1 বছরে আমরা ঠিক যেখানে ছিলাম, যেই বিন্দুতে ছিলাম, 1 বছর পরে আমরা এক্স্যাক্টলি সেই বিন্দুতে আছি। এবং আরো 100 বার যদি আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, 100 বার আমরা লেজে গোবরের অবস্থায় পড়বো। কারণ এই মানুষগুলো তো আপনার পাট মন্ত্রণালয় থেকে আসে, এই মানুষগুলো তো আপনার এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এই মানুষগুলো তো আপনার ইররেলেভেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আমি বলছি না যে তাদের ডাক্তার হতে হবে, আমি কিন্তু সেটা বলিনি, আমি বলছি যে তাদের রেলেভেন্ট এক্সপার্টিস থাকতে হবে, সেটা এখন তারা যেখান থেকে নিয়ে আসুক না কেন। স্যার এখানে আমি একটু আপনার সাথে অ্যাড করতে চাই, এটা গত বছরের যখন করোনার প্রথম ঢেউটা আসছিল তখনকার ঘটনা ছিল। আমি যেহেতু বায়োকেমিস্ট্রির একজন স্টুডেন্ট, তখন দেখা গেছে বায়োকেমিস্ট্রি স্টুডেন্টরা তো সাধারণত পিসিআর মেশিনটা ব্যবহার করার ক্ষেত্রে তাদের দক্ষতা থাকে, এবং প্রত্যেকটা মেডিকেলে কিন্তু একজন সরকারি মেডিকেলে বায়োকেমিস্ট নিয়োগ করতে হয়। কিন্তু যখন করোনা ভাইরাস আক্রমণ করে তখন দেখা যায় এখানে পিসিআর মেশিন আছে কিন্তু পিসিআর মেশিন চালানো মানুষ নেই। চট্টগ্রামে আমরা আমার বাসা চট্টগ্রামে এটা আমি দেখেছি যে এখানে পিসিআর মেশিন চালানোর মানুষ পাওয়া যাচ্ছে না। এবং পরবর্তীতে জানা যায় যে আসলে সরকারিভাবে শেষ বায়োকেমিস্ট নিয়োগ হয়েছে 1990 সালে, তখন মাত্র 30 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। গত 20 বছরের বায়োকেমিস্ট নিয়োগ হয়নি। তাই দেখা যাচ্ছে এটা এখানে আমার অনেক জানা বেশি ছিল ভুল না। হচ্ছে, যারা এই পরীক্ষাগুলো করছেন তারা অনেক বেশি ভুল করছেন এই জায়গায়। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে গত বছর দেখা গেছে ইতালির আমরা আটকাইনি, ইতালি দেখা যাচ্ছে তারা ইতালি থেকে যখন মানুষ আসছে তাদেরকে আলাদা করে কোয়ারেন্টাইন করার প্রথম দিকে কোনো ব্যবস্থা হয়নি, আর ইতালির সাথে ফ্লাইট করার কোনো ব্যবস্থা হয়নি। এবং সে এখনো আমরা দেখেছি যে ডিসেম্বর মাসে অনেক আমাদের বিজ্ঞানীরা বলেছেন যে ইউকে ভ্যারিয়েন্ট আসলে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, কিন্তু তখনও আমরা ও ধরনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি, ইউকের সাথে ফ্লাইট আমরা ক্যান্সেল করতে দেখিনি। তো কিন্তু আমরা দেখছি এখন যখন করোনা একটা বড় আকার ধারণ করেছে তখন মানুষের উপর দায়টা দেওয়ার চেষ্টা চলছে আর কি। এই প্রশ্নটাই আমাদের একজন এখানে করেছেন যে মানুষ হাত ধোয় না, লকডাউন মানতে চায় না, এজন্য করোনা বেড়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? এটা একটা জনপ্রিয় প্রশ্ন, সে কারণে আমি করেছি আপনার কাছে।
এই প্রশ্নটা খুবই প্রশ্ন, ভালো প্রশ্ন। কিন্তু আমি এখানে মানে এই প্রশ্নটা করে বেশিরভাগ সময় উনি বলছেন না হয়তো, বাট অনেকেই যেটা মিন করার চেষ্টা করেন যে মানুষের দোষ, মানুষ হাত ধুচ্ছে না। কিন্তু আমি বলি যে সমস্যা কখনোই মানুষের না। সারা পৃথিবীতেই মানুষ হচ্ছে আপনার ইয়েটা মানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার চেষ্টা করে। মানুষের এটা প্রবণতা, মানুষের এটাই বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে জেনে মানুষকে মানানোর চেষ্টা করাটাই বিজ্ঞান। মায়ামি বিচে আপনি দেখেছেন আমেরিকাতে তারা হই হল্লা করছে যখন আমেরিকা হাইয়েস্ট নাম্বার অফ পিপল যখন আমেরিকায় মারা যাচ্ছে, অনেকটা ওই যে নিরোর বাঁশি বাজানোর গল্পের মতো। রোম যখন পুড়ছে নিরো বাঁশি বাজাচ্ছে, নিউ ইয়র্ক যখন পুড়ছে, নিউ ইয়র্ক যখন মৃতের নগরীতে পরিণত হয়েছে, মায়ামি বিচে তখন মানুষের ঠাঁই নাই, এত তারা উদ্দাম নৃত্য করছে আর কি তাদের মায়ামি বিচে। তো এই অবস্থা যদি হয় তাহলে বাংলাদেশ কোন ছাড়, বাংলাদেশও তাই হবে। মানুষ হাত ধোয় না কেন? কারণ মানুষকে হাত ধোয়ানোরও বিজ্ঞান আছে। এটাকে বলে এসবিসিসি, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন। এই সেই কমিউনিকেশনের সূত্র আছে, থিওরি আছে, এবং সেই সূত্র অনুযায়ী তাদের কে আমরা বোঝাতে পারিনি, পৌঁছাতে পারিনি তাদের কাছে। এই দায়ভার আমাদের কালেকটিভলি, আমাদের মানে আমরা যারা পাবলিক হেলথ প্রফেশনাল, আমাদের বা আমাদের যারা নীতি নির্ধারক তাদের, আমাদের যারা স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রক তাদের, এই দায়ভার মানুষের না। মানুষ যাতে ভালো মতো হাত ধোয়, যাতে মাস্ক পরে, যাতে ভ্যাকসিন নেয়, সেই কমিউনিকেশনটা করার দায়িত্ব কমিউনিকেশন এক্সপার্টদের। এবং সেখানে ওই একই কথা প্রযোজ্য যে আমরা মনে করি যে 18 ধারা বিশিষ্ট একটি প্রজ্ঞাপন জারি করলেই মানুষের আচরণ পরিবর্তন হয়ে যাবে। আচরণ পরিবর্তন এত সহজ না। আচরণ পরিবর্তন একটা খুব জটিল একটা বিজ্ঞান, এবং তার সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে, থিওরি আছে, যেটাকে আমরা হেলথ বিলিফ মডেল আছে, থিওরি অফ রিজনড অ্যাকশন, থিওরি অফ প্ল্যান্ট বিহেভিয়ার, তারপরে সোশ্যাল কগনিটিভ থিওরি, এরকম অনেক থিওরি আছে যেটার মাধ্যমে মানুষের স্বাস্থ্য বিষয়ক তাদের যে আচরণ, সেই আচরণ কেন, সে আচরণের উৎপত্তি এবং কিভাবে তাকে চেঞ্জ করা যায়, তার মেসেজ কিভাবে ডেলিভার করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, এগুলোর সম্পূর্ণ একটা আলাদা ডিসিপ্লিন আছে। কিন্তু সেই ডিসিপ্লিনের মানুষজনের সাথে বসার তো দূরের কথা, কথা বলারই কোনো তাগিদ আমরা এখন পর্যন্ত দেখি নাই। তার কারণ হচ্ছে ওই যে যেই মানুষগুলো ওই জায়গাগুলো, যারা সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে যে মানুষগুলো আছে, তারা তো জানেই না এই বিষয়গুলো। তারা জানেই না এরকম কিছু আছে, এরকম একটা বিজ্ঞানী যে আছে তাই জানে না। আর সেই বিজ্ঞান নিয়ে কারা কাজ করে তাদের তো জানার কোনো কথাই না। আমি পাবলিক হেলথে পড়াশোনা করেছি, আমি পাবলিক হেলথে কারা কাজ করে তাদেরকে চিনি, আমার কলিগদেরকে চিনি, কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে তো আমি মানুষকে চিনবো না, এটাই স্বাভাবিক। তো তাই ওইখানে জনস্বাস্থ্যের মানুষজন থাকা দরকার, যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করে, কে কি কাজ করছে, কে হেলথ কমিউনিকেশন নিয়ে কাজ করছে, কে এপিডেমিওলজি নিয়ে কাজ করছে, কে ম্যাথমেটিক্যাল মডেলিং করছে, কে হেলথ পলিসি এন্ড হেলথ সিস্টেমস নিয়ে কাজ করছে, কে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। এগুলো তো জানবে যারা এই ফিল্ডে সারা জীবন কাজ করেছে তারা। কিন্তু আমাদের ওইখানে যারা আছে তাদের তো এটা জানার কোনো কারণ নেই। সে তো আসছে পাট মন্ত্রণালয় থেকে, সে কিভাবে জানবে পাবলিক হেলথ প্রফেশনাল কি, কে কারা আছে, কাদের সাথে কথা বলতে হবে, কে এই সমস্যার সমাধান দিতে পারবে? এটা তো তার জানার কোনো কারণ নেই। এবং জানার কোনো কারণ নেই বলেই আমাদের উপযুক্ত যেই মানুষগুলো তাদেরকে আমরা এঙ্গেজ করতে পারছি না। এই কারণেই ওই হাত ধোয়ার সমস্যা, এই কারণেই আমাদের মাস্ক পরার সমস্যা, এই কারণেই আমাদের থুতু ছিটানো রাস্তাঘাটে, যে যত্রতত্র হাঁচি দেয়া, ভ্যাকসিনের ব্যাপারে অমূলক কথাবার্তা ছড়ানো, সবকিছুর সূত্র ওই একই জায়গায় নিহিত। রাইট পিপল আর নট ইন দ্য রাইট প্লেস। আরেকটা প্রশ্ন এই জায়গায় এসেছে, সেটা ছিল অফিস কারখানা খোলা রেখে কি লকডাউন সম্ভব কিনা? খুব ভালো প্রশ্ন। প্রথম দুটো প্রশ্ন আমি এটা দুভাবে উত্তর দিব। হ্যাঁ, অফিস কারখানা খোলা রেখে লকডাউন সম্ভব কিনা, তার আগে আমাদের জানতে হবে যে লকডাউনের প্রয়োজন আছে কিনা, প্রয়োজন হলে কতটুকুনের প্রয়োজন আছে, কতদিন ধরে চলবে, এবং লকডাউনের প্রি রিকুইজিট কি। প্রথম কথা, আপনার যদি লকডাউন দিতে হয়, প্রথম কথা আমি যদি আরেকটু পিছনে যাই, যদি কোয়ারেন্টাইন দিতে হয়, কথার কথা, আপনি একটা বিদেশ থেকে মানুষ আছে, তাকে কোয়ারেন্টাইন আপনি করবেন, আপনাকে প্রথমে একটা হোটেল রেডি করতে হবে। তারও আগে তাকে জানাতে হবে যে আপনি দেশে আসলে কিন্তু আপনাকে কোয়ারেন্টাইনে 2 সপ্তাহ থাকতে হবে। তারপর সেখানে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, তাদের আরাম আয়েশ, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করতে হবে, তারপর আপনার কোয়ারেন্টাইন করতে হবে। একইভাবে আপনি যদি লকডাউন করেন, লকডাউনের শর্ত হচ্ছে যে প্রথমে আপনাকে ডিটারমাইন করতে হবে যে কতটুকু আপনি লকডাউন করবেন। আপনি কি চীনে কি সারা চীনকে লকডাউন করেছিল? উহানে লকডাউন করেছিল, তারপরে তার আশেপাশের কয়েকটা জায়গায় লকডাউন করেছিল, পরবর্তীকালে আরেকটু মাত্রা বাড়ানো হয়েছিল এবং তারপরে সেটা কমিয়ে আনা হয়েছিল।
আপনি যদি লকডাউন করেন আপনাকে প্রথমে বুঝতে হবে যে কোন ভাইরাস স্ট্রেইনের কারণে আপনার ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এটা কি আমাদের যে রেগুলার ভ্যারিয়েন্ট আছে সেটার কারণে, নাকি বাইরের থেকে যেই ভ্যারিয়েন্টটা এসেছে তার কারণে আমি হঠাৎ করে এত হাই রাইজ এবং হাই মৃত্যু দেখতে পাচ্ছি? সেটার জন্য আমাকে সার্ভেলেন্স করতে হবে, জিনোম সার্ভেলেন্স করতে হবে। জিনোম সার্ভেলেন্স করে যদি আমি দেখি যে না আমার এই ভ্যারিয়েন্ট 3টা ডিস্ট্রিক্টে আছে, তাহলে তো আমি সারা বাংলাদেশ আমার লকডাউন করার দরকার নেই, আমি শুধু 3টা ডিস্ট্রিক্টকে লকডাউন করব। একটা কথা আছে না ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার, যে নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। মানে আপনি যদি ওই 3টা ডিস্ট্রিক্টকে ঢেকে ফেলেন, আপনি তো সারা বাংলাদেশ ঢাকার দরকার নেই। আপনি যদি ধুলা থেকে মুক্ত থাকতে চান, আপনার তো সারা পৃথিবী চামড়া দিয়ে ঢাকার দরকার, আপনার পা চামড়া দিয়ে ঢাকলেই তো যথেষ্ট। একইভাবে কোভিড-19 যেই মহামারীতে আপনি যদি লকডাউন দিতে চান, প্রথম কথা আপনাকে আগে জানতে হবে যে কেন, কিসের বিরুদ্ধে আপনি লকডাউন দিচ্ছেন। সেটা জানাবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, সেটা জানাবে এপিডেমিওলজিস্টরা। দ্বিতীয় কথা, কত দিনের জন্য আপনি লকডাউন দিবেন? ধরলাম আমি 4টা ডিস্ট্রিক্টে লকডাউন দিব, সারা বাংলাদেশে না, কিন্তু আমি 4টা ডিস্ট্রিক্টে কত দিনের লকডাউন দিব সেটা কিভাবে জানা যাবে? সেটা জানাতে পারবে ম্যাথমেটিক্যাল মডেলাররা। ম্যাথমেটিক্যাল মডেলিং করে তারা বলতে পারবেন যে এই ঢেউ কি শর্তে কতদিন চলবে। 1 সপ্তাহ, আপনার কি মনে হয় 1 সপ্তাহ পরে এই কোভিড-19 ঢেউ কমবে? ইম্পসিবল। আপনি আমার কথা দেখে লিখে রাখেন, কমবে না। তাহলে কতদিন, যতদিন না কমে বা যতদিন এটার ঊর্ধ্বগতি থাকে ততদিন আমাকে লকডাউন দিতে হবে। তাহলে লকডাউন দিতে হলে আমার তাহলে সেই মানুষগুলোকে বলতে হবে যে এতদিন আপনাদেরকে ঘরের মধ্যে থাকতে হবে। আমি যদি তাকে বলি যে 1 সপ্তাহ ঘরের মধ্যে থাকতে হবে, তাহলে সেই গরিব মানুষটা 1 সপ্তাহের চাল সংগ্রহ করে বাসায় রাখলো। তো 1 সপ্তাহ পরে গিয়ে যদি আমি আবার বলি যে না এটা আসলে 1 সপ্তাহ না আরেক সপ্তাহ, তারপর আরো 1 সপ্তাহ, যেটা আমরা অতীতে করেছিলাম গত বছর, তাহলে কি হবে? সে তার জীবনের তাগিদে বের হতে বাধ্য হবে, কারণ সে তো 1 সপ্তাহের চাল মজুত করেছে, সে তো 3 সপ্তাহের চাল মজুত করেনি। তাহলে তাকে আগেই বলতে হবে যে এই লকডাউন আসলে 3 সপ্তাহ যেতে পারে বা 4 সপ্তাহ যেতে পারে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দরিদ্র মানুষদেরকে সাবসিস্টেন্স অ্যালাউয়েন্স দিতে হবে, এবং সেটা ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে। বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই এখন ডিজিটাল ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট মানে ইনস্ট্রুমেন্টের আন্ডারে আছে। তারা ইচ্ছা করলে তাদেরকে ফান্ড ট্রান্সফার নানাভাবে ডিজিটাল পদ্ধতিতে করা সম্ভব। যাদেরকে করা সম্ভব না তাদের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা নেওয়া যেতে পারে। আপনি ত্রাণ দিবেন না, ত্রাণ দিলেই চুরি হবে, এবং ত্রাণ দীর্ঘমেয়াদে দেওয়া যায় না, এটা কোনো সাস্টেনেবল পদ্ধতি না। আপনি একটা জায়গায় একবার ত্রাণ দিলেন এবং ত্রাণ নিতে গিয়ে অনেক মানুষ আক্রান্ত হবে। আপনি তাদেরকে ক্যাশ ট্রান্সফার করে দেন। সেই মানুষের, রাষ্ট্রের টাকা কিসের জন্য? রাষ্ট্রের টাকা তো অন্য কোনো কারণ নাই, রাষ্ট্রের টাকা তো জনগণের জন্য। জনগণের টাকাই কিন্তু মানে সরকারের কোষাগারে যায়। এই টাকা তো গাছে ধরে না, এই টাকা তো আকাশ থেকে নাজিল হয় না, এই টাকা জনগণের টাকা। জনগণ যেই 15 টাকার সাবান কিনেছে, যে চাল কিনে খেয়েছে, যে সবজি কিনেছে, সেখানে যে ভ্যাট দিয়েছে, সেখান থেকে এই টাকাগুলো কোষাগারে জমা হয়। তো সেই টাকা জনগণের মৃত্যু যেখানে হচ্ছে, মানুষের জীবন যেখানে বিপন্ন, সেই টাকা যদি সেখানে ব্যয় না হয়, কোথায় ব্যয় হবে? সেতু তৈরি করার জন্য, স্যাটেলাইট বানানোর জন্য, স্যাটেলাইট ওড়ানোর জন্য। তার জন্য তো মানুষ না বাঁচলে তো এটার দরকার নাই। মানুষের সাবসিস্টেন্সের ব্যবস্থা করে, তার বেঁচে থাকার ন্যূনতম ব্যবস্থা করে তারপরে লকডাউন দিতে হবে। তার কি কোনো ব্যবস্থা আমরা দেখেছি? তারপরের প্রশ্ন আসতে পারে যে আমরা কতটুকু স্ট্রিক্ট হব, কারখানা খোলা রাখবো কিনা। আমরা কারখানা খোলা রাখবো কিনা সেই প্রশ্ন করছি, কিন্তু তার আগে প্রশ্ন করা দরকার কারখানার শ্রমিকরা কি খেয়ে বাঁচবে যতদিন আমরা লকডাউন দিব। তার ব্যবস্থা না করে তো আমি কারখানা বন্ধ করতে পারি না। আর কারখানা যদি আমি বন্ধ করতে না পারি, তাহলে লকডাউন দেওয়ারও তো কোনো মানে হয় না। কারখানার শ্রমিক তো রাস্তা দিয়েই যাবে, সে তো আর মানে টেলিপোর্টেশন হয়ে যে সুইচ চাপ দিল অটোমেটিক সে ওখানে চলে গেল, এরকম টেকনোলজি তো আমাদের তৈরি হয়নি। তাকে রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে, তাকে গণপরিবহনে যেতে হবে। সেই মানুষগুলোর স্বাস্থ্যের অধিকারকে তো আমরা তাহলে পদধূলিত করছি। স্যার আরেকটা প্রশ্ন এসেছে এই জায়গায়, একটু বলতে চাই। আমাদের ইমিউনিটি 1 বছরে বেড়েছে, যদি বাড়ে তাহলে এত মানুষ মারা যাচ্ছে কেন? ইমিউনিটি এভাবে বাড়ে না, প্রথম কথা। ইমিউনিটি বাড়া কমার বিষয়টি হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে ইননেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি বুঝতে হবে। ঠিক আছে? আমাদের কিছু ইননেট ইমিউনিটি থাকে, যেই পার্সপেক্টিভ থেকে আপনি প্রশ্নটা করেছেন, যে আমাদের দেশে খুবই মিসকমিউনিকেশন হচ্ছে। অনেক তথাকথিত পুষ্টিবিদ এসে বলছেন যে আপনি এই পুষ্টি খান, আবার একটু আবার রিলিজিয়াস ইয়ে থেকে তারা বলছে যে কি কালো জিরা খান, মধু খান, নানা রকম টোটকা কিন্তু বের হয়েছে। এগুলো খেলে
রোদে হাঁটাহাঁটি করেন, এগুলো খেলে আপনার ইমিউনিটি বুস্ট আপ হবে, এবং ইমিউনিটি বুস্ট আপ হলে আপনার কোভিড আর আপনাকে আক্রমণ করবে না। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ইননেট যে ইমিউনিটি আছে সেটা কিছুটা বুস্ট আপ হয়। এটা সবার জন্য, এটা এটা কোভিডের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনার ইমিউনিটি এমনি বুস্ট আপ হওয়া দরকার, এটা আপনার শরীর চাঙ্গা রাখার জন্য আপনার ইমিউনিটি। আর সেই ইমিউনিটি দিয়ে আপনি কোভিড-19 যে অ্যান্টিজেন সেটাকে শরীর প্রতিরোধ করতে পারবে না। সেটার জন্য আপনার স্পেসিফিক অ্যাকোয়ার্ড অ্যান্টিবডি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি দরকার। সেটা আপনি 1 বছর কেন 1000 বছর ধরেও যদি আপনি আপনার ইননেট ইমিউনিটিকে বুস্ট আপ করেন 1 বছর ধরে বা 100 বছর ধরেও, তাতেও আপনার আবার যদি নতুন কোনো ভাইরাস আক্রমণ হয় তা প্রতিহত করতে পারবে না। বরং সেটা প্রতিহত করার জন্য আপনার ওই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে হবে, যেটা অ্যাকোয়ার্ড, অর্থাৎ আপনাকে অর্জন করে নিতে হবে। কিভাবে অর্জন করা যায়? দুটো রাস্তায় অর্জন করা যায়। হয় আপনাকে ওই ভাইরাস দ্বারা আগে আক্রান্ত হতে হবে, অথবা ভ্যাকসিন নিতে হবে। অনলি টু ওয়েজ। নিউট্রিশাস কণা খেয়ে বা ওই রোদের মধ্যে থেকে অথবা কালো জিরা খেয়ে ওই ইমিউনিটি আপনার কোভিড-19 বিরুদ্ধে আপনাকে কোনো রকম প্রোটেকশন দিবে না। নট আ সিঙ্গেল পার্সেন্টেজ অফ প্রোটেকশন দিবে না। ওইটার জন্য আপনার অ্যান্টিবডি থাকতে হবে, আর সেই অ্যান্টিবডি আসবে যদি আপনি আক্রান্ত হন তাহলে, অথবা ভ্যাকসিনের মাধ্যমে। এখন এখানে কথা থাকে যে আক্রান্ত হলে কি সে সারা জীবন প্রোটেকশন পাবে? না, মোস্ট প্রবাবলি নট। আক্রান্ত হলেও এটার একটা টাইটার থাকে, এটার একটা মাত্রা থাকে অ্যান্টিবডির। সেই মাত্রাটা একটা নির্দিষ্ট সময় পরে আবার শরীরের মানে অন্যান্য অংশের সাথে মিশে যায়, তখন আর এটা এটা আর কি আর শরীরে কাজ করে না। একটা হয়তো 6 মাস পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিতে পারে। আর ভ্যাকসিন কতদিন প্রোটেকশন দিতে পারে আমরা এটা কেউই আসলে বলছে না, কারণ ততদিন তো আমাদের ট্রায়াল হয়নি, যার জন্য এটা বলা যাচ্ছে না। তবে একটা রাফ একটা এস্টিমেট করা হচ্ছে হয়তো 1 বছর থাকতে পারে, বেশিও থাকতে পারে, কিন্তু 1 বছর পর্যন্ত আমরা আশা করতে পারি যে এটার ইমিউনিটি থাকবে। ততদিনের মধ্যে হয়তো ভাইরাসটাকে আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবো, বা কিছু একটা হবে, হয়তো ভাইরাসটাই মিউটেট হয়ে এমন একটা রূপ নিবে যে সেটা আর ক্ষতি করছে না। যেমন সার্সের কথা আপনি ধরেন, সার্স ভাইরাস একসময় সারা পৃথিবীতে হাহাকার পড়ে গেল সার্সের জন্য। সেই সার্স ভাইরাস এখন কোথায়? এখন এখানেই আছে, কিন্তু সার্স ভাইরাস তার রূপ বদলে এমন একটা অবস্থায় গিয়েছে যে সেই সার্স ভাইরাস নিয়ে আমাদের এখন আর আতঙ্কের কিছুই নয়। হয়তো আপনারই সার্সের আক্রমণ আপনার শরীরেও হয়েছে, আপনি টেরও পান নাই হয়তো। কে জানে, আমার হয়তো এখন সার্স হয়েছে, আমি জানি না, কারণ এটা এখন অতটা ক্ষতিকর না। হয়তো কোভিড-19 এক সময় সেভাবেই তার রূপ মানে মিউটেশন হতে হতে এমন একটা রূপে চলে যাবে যখন এটার কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। ততক্ষণ পর্যন্ত আমার বাঁচতে হবে। ততদিন পর্যন্ত যদি আমাকে বুস্টার ডোজ নিয়ে, ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে বা মাল্টিপল ডোজ নিয়ে, যেমন ফ্লু এর জন্য প্রত্যেক বছর ভ্যাকসিন নিতে হয়, এরকম অনেক রোগ আছে যার জন্য আপনার কিছু রোগ আছে যেটা লাইফ টাইম ইমিউনিটি দেয়, কিছু ভাইরাস ভ্যাকসিন আছে যেটা আপনাকে লাইফ টাইম ইমিউনিটি দেয়, কিছু ভ্যাকসিন আপনাকে 10 বছরের ইমিউনিটি দেয়, কিছু 5 বছরের দেয়, কিছু 1 বছরের দেয়। বিভিন্ন ভ্যাকসিন বিভিন্ন রকম ইমিউনিটি দেয়। কাজেই আপনি আশা করি বুঝতে পেরেছেন, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে কেন গত বছর আক্রান্ত হলে এই বছরও আক্রান্ত হবে। কারণ এই বছরও আক্রান্ত হবে, আগামী বছরও হবে। আপনার আমার এমন কিছু ঘটেনি যে গত বছর আক্রান্ত হওয়ার কারণে এই বছর আক্রান্ত হওয়া যাবে না, এরকম কোনো বিজ্ঞানসম্মত কোনো ঘটনা ঘটেনি। এই প্রশ্নটাই আপনি অবশ্য জবাব দিয়ে দিয়েছেন টিকার বিষয়ে। টিকা গ্রহণে অনীহা দেখা যাচ্ছে, টিকা গ্রহণে টিকা গ্রহণ করার আচ্ছা, প্রয়োজন। হ্যাঁ, আমি একটু তারপরেও বলি যে টিকা গ্রহণের প্রয়োজন, অনীহা, হ্যাঁ, টিকা গ্রহণের অবভিয়াসলি প্রয়োজন আছে। আমি বলেছি যে ইমিউনিটি ডেভেলপ করার দুটোই রাস্তা, একটা হচ্ছে আক্রান্ত হওয়া অথবা টিকা নেওয়া। আক্রান্ত হলে যেটা বিপদ সেটা হচ্ছে প্রত্যেকটা রোগের একটা কেস ফ্যাটালিটি রেশিও আছে। আপনি হয়তো মারা যাবেন না, কিন্তু আপনার মতো 100 জন যদি আক্রান্ত হয় তার মধ্যে থেকে 5 জন হলেও মারা যাবে, ঠিক আছে, বা 3 জন মারা যাবে। কেস ফ্যাটালিটি রেশিও যেটা, সেই অনুযায়ী মারা যাবে মানুষ। হয়তো 3% বা 1%, আমি ধরে নিচ্ছি 1% মারা, এটা এখন মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেটা আসছে, রাফলি 1% মানুষ মারা যাবে। তাহলে 100 জন মানুষ হলে যদি একজন মারা যায়, বাংলাদেশে যদি আজকে কত 7,000 জন আক্রান্ত হয়েছে, 7,000 জনের মধ্যে থেকে 1%, তাহলে মারা যেতে পারে, তাই না? তাহলে কত, 27 জন। হ্যাঁ, যে কয়জনই হোক 1% যত হয় ততজন মারা যাবেন। তো তার মানে আক্রান্ত হয়ে ইমিউনিটি ডেভেলপ করাটা খুব বুদ্ধিমানের কাজ না, কারণ ওটাতে বাই ডিফল্ট স্ট্যাটিস্টিক্সের সূত্র অনুযায়ী কিছু মানুষ মারা যাবে। তাহলে কিছু মানুষকে মেরে ফেলে আপনার ইমিউনিটি অর্জন করতে যাওয়াটা তো আসলে বুদ্ধিমানের কাজ হবে না, কারণ কে মারা যাবে আমরা তো জানি না। আমরা যদি জানতাম যে দুর্নীতিবাজ মারা যাবে, একটা খারাপ মানুষ মারা যাবে, তাও এটা করা উচিত হতো না এথিক্যালি, কিন্তু কে মারা যাবে এটা তো আমরা জানি না। কাজে আক্রান্ত হয়ে আমরা সুরক্ষা পাবো এটা না। তাহলে অল্টারনেটিভ বাকি থাকে একটাই,
ভ্যাকসিন আপনাকে সেই একই কাজ করবে, আপনাকে সে আক্রান্ত করার মতোই আপনার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করবে, কিন্তু সে এমন একটা মাত্রায় করবে যেই মাত্রাটা আপনার শরীরে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিবে না, বা আপনাকে এত বেশি আক্রান্ত করবে না যেটাতে আপনার ক্ষতি হওয়ার কোনো চান্স আছে। হয়তো সামান্য গা ব্যথা করতে পারে, জ্বর আসতে পারে। তা দুটাই যেহেতু রাস্তা আছে, এর মধ্যে একটা রাস্তা আমাদের এলিমিনেশন মেথডে বাদ দিয়ে দিতে হয়েছে, অসুস্থ হওয়া যাবে না, তাহলে আমার বাকি থাকলো কি? ভ্যাকসিন নেওয়া। সো ভ্যাকসিন নিতে হবে, এটার কোনো বিকল্প নেই। এমনিতে স্যার এই যে করোনা ভাইরাস বা সার্স ভাইরাস যেটা, সেটার কিন্তু প্রকৃত অর্থে কোনো হার্ড ইমিউনিটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সে সম্ভবত 58-এ একটা ভাইরাস আসছিল, এখনো পর্যন্ত সেটা মিউটেট হয়ে হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সম্ভবত ট্রাভেল করছে। আমি একটা বইয়ে পড়েছিলাম বিষয়টা, যে আসলে এই যে আপনার ফ্লু ভাইরাস যেগুলো, বিশেষ করে সার্স বা মার্স আমরা যেগুলো বলি, এগুলো তো আসলে দিন শেষে আপনি যে ভ্যাকসিনেশন করেও তো এটার কি বলবো, খুব বেশি দিন আপনি এটাকে ইয়ে করতে পারবেন না, হয়তো 1 বছর পরে ওই ভ্যাকসিনটা আপনার অকার্যকর হয়ে যাবে। আমরা মানে সেটা জানি না, এটা এটা আমরা জানি না, এটা এখনো আমরা জানি না যে এটা কতদিন কার্যকর থাকবে। আমরা বলছি যে মিনিমাম 1 বছর আমরা আশা করছি, কিন্তু এটা যে 10 বছর থাকবে না সেটা তো কেউ বলছে না। থাকতেও পারে, নাও পারে, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। কিন্তু আমাদের এই মুহূর্তে যান বাঁচানোটা ফরজ। 1 বছরও যদি আমি নিশ্চিত থাকতে পারি যে এই 1 বছর আমি নিরাপদ, মোটামুটি নিরাপদ অ্যাটলিস্ট, আমার কি সেটা যথেষ্ট না? এই 1 বছর আমি ভ্যাকসিন নিয়ে হলেও তো আমি অনেক কাজ করতে পারবো। ততদিনে হয়তো এই ভাইরাসটাই দুর্বল হয়ে যাবে, মানে এটা মিউটেট হয়ে যাবে, ভাইরাসটা চলে যেতে পারে, অনেক কিছুই হতে পারে আমাদের জীবনে। ইনফ্যাক্ট ট্রিটমেন্টও বের হয়ে যেতে পারে ততদিনে। যে কোভিড-19 এখন খুব সমস্যা হচ্ছে যে আমাদের কাছে ট্রিটমেন্ট নেই, ততদিনে হয়তো ওখানে ট্রিটমেন্টও বের হয়ে আব্দুল্লাহ হাসান প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে পরামর্শটা আসলে কি, দ্বিতীয় ঢেউ কিভাবে দ্রুত সময়ের মধ্যে কমানো সম্ভব, কি ধরনের পদক্ষেপগুলো নিলে আসলে হবে, সেটা উনি জিজ্ঞেস করছেন আর কি। হ্যাঁ, দ্বিতীয় ঢেউ কমানোর জন্য, প্রথম ঢেউ কমানোর জন্য আমরা যা বলেছিলাম, দ্বিতীয় ঢেউয়ের জন্যও তাই। যা এতদিন বলা হয়েছে তার কোনোই ব্যতিক্রম নাই, একই জিনিস। আমরা প্রথম থেকে যেটা বলেছি, কোয়ারেন্টাইন করতে হবে যারা বাইরের থেকে আসবে তাদেরকে। যারা ঢুকে পড়েছেন বা আক্রান্ত হয়েছেন তাদেরকে কেস ইয়ে করতে হবে, আপনার ডিটেকশন করতে হবে, অর্থাৎ আম, এটাকে বলে হচ্ছে কন্টাক্ট ট্রেসিং করতে হবে, অর্থাৎ সেই মানুষগুলো কাদের সংস্পর্শে এসেছে সেটা বের করতে হবে। তারপরে হচ্ছে জিনোম সার্ভেলেন্স করতে হবে, অর্থাৎ কোনো বিশেষ ভ্যারিয়েন্ট আমাদের দেশে ছড়াচ্ছে কিনা সেইটার সার্ভেলেন্স করতে হবে। রেগুলার সার্ভেলেন্স না, জিনোম সার্ভেলেন্স, সময় লাগে প্রচুর এবং এক্সপেন্সিভ। সেটা করে আমাকে বের করতে হবে যে সেগুলো কোন জায়গায় আছে, সেই জায়গাগুলোকে লকডাউন দিতে হবে, এবং সেই মানুষগুলো 2 সপ্তাহের মধ্যে যেন বের হতে না পারে। সেই লকডাউন এলাকার মধ্যে আবার কন্ট্যাক্ট ট্রেসিং করে যারা যারা আক্রান্ত তাদেরকে বের করে তাদেরকে আইসোলেশনে নিয়ে গিয়ে মোটামুটি একটা ইয়ের মধ্যে রেখে দিতে হবে, তাদেরকে সারা দেশ থেকে আলাদা করে ফেলতে হবে, অর্থাৎ একটা সিলেক্টিভ লকডাউন। আমি সারা বাংলাদেশের মানুষকে অকেজো করে দিয়ে লকডাউনের পক্ষপাতী না। এক্ষেত্রে আরো বলে নিতে হবে যে লকডাউনের আগে তাদের সাবসিস্টেন্সের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ দরিদ্র মানুষ যেন না খেয়ে মারা না যায়। লকডাউন মানে কি? লকডাউন মানে আপনি বের হবেন না, বাসা থেকে একদমই বের হবেন না, রাস্তাঘাট পুরো ফাঁকা থাকবে, এটাকে লকডাউন বলে। বাংলাদেশে কি এরকম চিত্র আমরা কখনো দেখেছি? আমরা তো এরকম লকডাউন আসলে দেখিনি, বাংলাদেশের লকডাউন হয়নি। লকডাউন বলতে যা বোঝায় সেটা আমরা এখন আসলে এক্সপেরিয়েন্স করিনি এখন পর্যন্ত সেই অর্থে। কাজেই সেটা সেই রকম লকডাউন আমাদের দিতে হবে, তবে সিলেক্টিভ এবং উইথ সাবসিস্টেন্স। আর একটা জিনিস, মানুষের আস্থা অর্জন ছাড়া এগুলোর কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। সেটার জন্য রাজনীতিবিদদের, ধর্মীয় নেতাদের একটা ভূমিকা আছে। আপনার রিলিজিয়াস লিডারদেরকে আস্থায় না এনে মানুষের, ইউ ক্যান নেভার গেট ক্লোজার টু দ্য পিপল। আপনি কমিউনিটিকে কখনোই কনভিন্স করতে পারবেন না, তাদেরকে আপনার সাথে নিতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে, তাদের মুখ দিয়ে বলাতে হবে। আমি মানে যতই ল্যান্ডসেটে পাবলিশ করি আর প্রথম আলোতে ইয়ে লিখি, নিবন্ধ লিখি, আমার কথার কোনো গুরুত্ব নাই, যতটুকু গুরুত্ব তার পাড়ার মসজিদের ইমামের কথাকে সে যতটা বিশ্বাস করে, আমার কথাকে সে ততটুকু বিশ্বাস করে না। কাজে তাদেরকে আমার বোঝাতে হবে, অনেস্টলি বোঝাতে হবে। আসলে এটা মানে ভাউতাবাজি বোঝানো না, আসলে তাদেরকে আমার আস্থায় আনতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল আছে, আপনি ত্রাণ বিতরণ করবেন, আপনি ভ্যাকসিনেশন করবেন, আপনার তো প্রত্যেকটা জায়গায় আপনার দুর্নীতির সুযোগ আছে। আপনি যদি জনপ্রতিনিধিদেরকে, রাজনৈতিক নেতাদেরকে আস্থায় না এনে সব রাজনৈতিক দলের, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স তো আমাদের হবে না। এবং সেটা যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত মানে মানুষ আস্থাও রাখতে পারবে না। যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা অর্জন না হচ্ছে, ততদিন পর্যন্ত কোভিড-19কে মোকাবেলা করা যাবে না। এই জন্য একটা গুড গভর্নেন্স দরকার, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট দরকার, কমিউনিটি এঙ্গেজমেন্ট দরকার। কমিউনিটিতে যে ফোর্সগুলো আছে, যেই অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক শক্তিগুলো আছে, তাদের সমন্বিত
উদ্যোগ এবং সমন্বিত পদক্ষেপ ছাড়া WHO এটাকে খুব স্পেসিফাই, এগুলো আমার মনের কথা আমি বলছি না, আমি কোনো কথা নিজের মন থেকে বলছি না, এগুলো খুবই টেক্সট বুক, আপনারা দেখতে পারেন। এটাকে বলে হচ্ছে হোল হোল কমিউনিটি অ্যান্ড হোল সোসাইটি অ্যাপ্রোচ বলে। এই অ্যাপ্রোচে আপনাকে যেতে হবে, অর্থাৎ গোটা সমাজকে সাথে নিয়ে আপনার এই সমস্যার সমাধান করতে হবে। এটা শুধুমাত্র একজন বলে দিলেন, একজন আমলা বললে হবে না, একজন বিজ্ঞানী বললে হবে না। এই কথাগুলো সমাজের সবাইকে, সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক শক্তিগুলোকে সাথে নিয়ে এই সমস্যার মোকাবেলার জন্য আসলে পদক্ষেপ নিতে হবে, যেটা আমরা আসলে দেখিনি এখন পর্যন্ত। আরেকটা প্রশ্ন করেছেন এমডি সজীব, করোনায় দেখা যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার অনেক বেশি বেসরকারীকরণ হয়েছে, এমন দেশগুলো বেশি ভুগতে হচ্ছে। এই বিষয়টা আপনার মন্তব্য জানতে চাই। না, এটা আমি পরিপূর্ণভাবে একমত না। বিষয়টা বেসরকারীকরণের নয়, বেসরকারীকরণের কারণে ভুগতে হয়েছে এরকম উপাত্ত যদি আমাকে দিতে পারেন তাহলে আমি সেটার উপর কমেন্ট করতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত বেসরকারীকরণ করা হয়েছে বলে ভুগতে হয়েছে বা যারা বেসরকারীকরণ করেছে তারাই বেশি ভুগেছে, এই উপাত্তটি আমি ঠিক না, আমি বলছি না যে আমি ঠিক না, এটা আমি বলবো না, আমি জানি না, যেহেতু আমি জানি না এটা নিয়ে আমি কথা বলবো না। তবে আমি যেটা জানি আমি সেটা বলি, সমস্যাটা বেসরকারীকরণে নয়, সমস্যা হচ্ছে এটাকে বলে হচ্ছে আপনি একটা বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আপনি কতটুকুন নিয়ন্ত্রণ করতে পারছেন। এটা যদি অনিয়ন্ত্রিত বেসরকারি ব্যবস্থা হয়, বাংলাদেশের 2/3 হসপিটাল বেসরকারি খাতে, আপনি বেসরকারি খাতকে যদি আপনি এখন কোভিড-19 সময় বলেন যে না আমি বেসরকারি খাতকে কাজে লাগাবো না, বেসরকারীকরণ হতে দিব না, তাহলে আমার 2/3 বেড অকেজো হয়ে থাকবে, পারবেন সামাল দিতে? বরং এই 2/3 বেডের অধিকারী বেসরকারি খাত যেন অনিয়ন্ত্রিত না হয়, তার কি ব্যবস্থা আপনি করেছেন? আপনার একই টেস্ট, আপনার একটা হাসপাতালে যদি 2,000 টাকা লাগে, পাশের হাসপাতালে সেটা, পাশের ডায়াগনস্টিক সেন্টারে সেটা 6,000 টাকা লাগছে, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করেন। একজন চিকিৎসক মানে কতটুকু সময় দিতে পারবেন, কতজন রুগী দেখতে পারবেন, এগুলোর উপরে আপনি নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করেন। আপনি নিয়ন্ত্রণ আরোপ শুধুমাত্র লাইসেন্স দিয়ে আর খবরদারি করেও হয় না, অনেক সময় এটাকে বলে হচ্ছে ইনসেন্টিভ বেসড নিয়ন্ত্রণ বা প্রাইভেট সেক্টর ইয়ে করা, এটা কন্ট্রোল করা। আমার অ্যাকচুয়াল টার্মটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে আপনার নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আপনি তাকে বলতে পারেন, যেমন মনে করেন আমাদের প্রাইভেট সেক্টরে সব টার্সিয়ারি লেভেলের কেয়ার হয়, হসপিটাল, সার্জারি হয়, সিজারিয়ান সেকশন হয়, এগুলো করতে তারা খুব উৎসাহী, কিন্তু 80% মানুষের রোগ বালাই তো তা না। সাধারণ মানুষের কি হয়, মানে হাঁচি, কাশি, সর্দি, চর্মরোগ এসব হয়, এগুলো রোগের জন্য কোনো ট্রিটমেন্ট সেখানে নাই। এখন আপনি যদি মনে করেন একটা বেসরকারি হাসপাতালকে বলেন যে তোমাকে আমি টাকা দিব, তোমাকে আমি ট্যাক্স ইনসেন্টিভ দিব, কিন্তু তোমাকে প্রাইমারি কেয়ার চালু করতে হবে তোমার হাসপাতালে, এবং তার জন্য এর বেশি তুমি টাকা নিতে পারবে না। তো এইটা যদি, এই ধরনের ইনসেন্টিভ যদি তাকে, মোটিভেশন যদি তার জন্য ক্রিয়েট করা যায়, এটা অর্থনৈতিক মোটিভেশন হতে পারে, সোশ্যাল মোটিভেশন হতে পারে, সরি টার্মটা মনে পড়েছে, এটাকে ইংরেজিতে বলে রেগুলেশন। হ্যাঁ, প্রাইভেট সেক্টর রেগুলেশন। তো প্রাইভেট সেক্টর রেগুলেশনের নানা পদ্ধতি আছে। সো ইটস নট দ্য প্রবলেম অফ প্রাইভেটাইজেশন, ইটস দ্য প্রবলেম অফ আনরেগুলেটেড প্রাইভেট সেক্টর, অনিয়ন্ত্রিত বেসরকারি খাত। ঠিক আছে, এটা আমার মতে সমস্যা, আমাদের নিয়ন্ত্রণ করা দরকার। এরকম তো দুইটা উদাহরণ আমরা দিতে পারি, ইউএস আর জার্মানিতে। ইউএসএ যেমন অনিয়ন্ত্রিত বেসরকারি খাত তাদের আছে ওই জায়গায়, তাদের যেটা বিমার যে অংশটা সেটা ভয়াবহ অনিয়ন্ত্রিত। আবার জার্মানি দেখা যায় তাদের কতটুকু আসলে বেসরকারীকরণ হতে পারে সেটা কিন্তু তারা নিয়ন্ত্রণ করে, সে কারণে করোনার সময় কিন্তু তারা বাধ্য করেছে বেসরকারি সেক্টরকে অ্যাকশন নেওয়ার জন্য। অ্যাবসলিউটলি, ইউ হ্যাভ ভেরি গুড ইনফরমেশন। জাপানের 100% বেসরকারি, ওখানে পাবলিক সেক্টর বলতে কিছুই নাই, কিন্তু প্রাইভেট সেক্টর এতটাই নিয়ন্ত্রিত যে ওখানে মানে প্রাইভেট সেক্টরের ডাক্তারদের মতো দুঃখী ডাক্তার আর নেই, তারা অত্যন্ত দুঃখী, তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা তো মোটেও খাটে না, বিকজ দেখা যায় যাদের একটা মেডিকেল যিনি বানান তিনি হয়তো সংসদে একজন মন্ত্রী। এখন করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেখা যায় তাকে ওইভাবে জোর করা যায় না, যেটা আমরা এই কথা তো একদম শুরুতেই বললাম যে কে কতটুকুন পাবে, হু গেটস হোয়াট, এইটা তো রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বদলাতে হলে আসলে বাধ্য করা ছাড়া এই সিদ্ধান্ত বদলানো যাবে না, এটা এমনি এমনি বদলায় না। স্যার, এই রাজনীতির প্রশ্ন থেকে একটা প্রশ্ন করেছেন রাফিয়া রিহিমারিনি, যেটা আপনার প্রথম কথার মধ্যে বলেছেন স্ট্রাকচারাল চেঞ্জের কথা। স্ট্রাকচারাল চেঞ্জ ছাড়া আমাদের বর্তমান বা আগামী করোনা পরিস্থিতি ঠেকানো সম্ভব না।
সেই স্ট্রাকচারে চেঞ্জ আনতে বাধ্য করার জন্য যে প্রোটেস্ট বা মুভমেন্ট সংগঠন প্রয়োজন, সেটা বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে কিভাবে সম্ভব, বা অন্য কোনো অল্টারনেটিভ আছে কিনা বলে আপনি মনে করেন? এটা প্রশ্ন এটা করেছেন। আমার এরিয়া অফ এক্সপার্টিস না, আমি বলতে পারবো না। এটা বলতে পারবেন আপনারা। এই এই প্রশ্নের উত্তর দিবেন আপনারা। এই প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে চাই, যে কি ইনোভেশন আপনারা বের করবেন আমাদের তরুণ রাজনীতি সচেতন ছেলে মেয়ে যারা আছে। আই এম নট ইনভলভড উইথ পলিটিক্স, আমি বরং এই রাজনীতির একজন সুবিধাভোগী। এই রাজনীতি থাকলে আমার খুবই সুবিধা, আমি তো খুব আরামে আছি, তাই না? আমি এটা বদলানোর কে, বা কেনই বাঁচাবো? এই বদলানোর স্বপ্ন তো থাকবে আপনাদের, এবং এই রাস্তাও বের করতে হবে আপনাদের। এটার কোনো মানে প্রেসক্রিপশন আমি দিতে পারবো না। তবে এটা বলতে পারি যে আমরা যা ভোগ করছি সেটা আমাদের কালেকটিভ ইগনোরেন্স, এবং দীর্ঘদিন ধরে আমরা যে অপরাধ করেছি, আমরা এই যে একটা অন্যায়কে আম, বাড়তে দিয়েছি আমাদের সমাজে, গুড গভর্নেন্সকে আমরা নষ্ট হতে দিয়েছি, আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে যেতে দিয়েছি, তার ফল আমরা এখন ভোগ করছি। এবং যতক্ষণ পর্যন্ত এর রেমেডি না হবে, ততক্ষণ পর্যন্ত এর মাসুল আমাদের দিয়ে যেতে হবে। এবং এইটা কোভিড-19 থেকে মুক্ত হওয়ার বিষয় না। দিস ইজ আ কোভিড-19 মহাকালের হিসেবে খুব ছোট্ট একটা বিষয়, এটার কোনো ভূমিকাই নাই। গত 20 বছর, গত 15 বছর, 10 বছর ধরে আপনারা কি করেছেন? কোভিড-19 আসার জন্য তো আমরা অপেক্ষা করি নাই। আমরা তো এমন নাই এই 10 বছর বা 12 বছর বা 15 বছর ধরে আমরা আমাদের অধিকার, আমাদের স্বাস্থ্যের অধিকার, এগুলোর জন্য কি আমরা কোনো কথা বলেছি? কোথাও উচ্চারিত হয়েছে? কোভিড আসার পরে এখন সেটা বদলাতে চাওয়াটা তো এক ধরনের ধৃষ্টতার শামিল। কোভিড তো আমাদেরকে, মানে কোভিডের কাছে এটা একটা ধৃষ্টতা। সেই ভাইরাস তো আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, ভাববে যে আরে এতদিন পরে আসছে। এতদিন তারা তাদের হেলথ সিস্টেমকে স্ট্রেংথেন করার কথা বলে নাই, তাদের অধিকার আদায়ের কথা বলে নাই, স্বাস্থ্যের অধিকারকে সমুন্নত করার কথা বলেনি। এখন আমি বেড়াতে এসেছি দেশে, এখন এসব কথা বলছে, কেমন করে হয়, তাই না? সো আমি অবভিয়াসলি, আমি ইয়ে করছি, এটা আসলে এক ধরনের ডার্ক কমেডি হয়ে যাচ্ছে। মানে আপনাদের আসলে এই রাস্তাটা বের করতে হবে। আমার কাছে এটার কোনো অ্যান্সার নেই রিয়েলি। আমি মানে মনে করেন একটা আক্ষেপের জায়গা থেকেই এই ইয়ে কথাগুলো বলছি। স্যার, আরেকটি প্রশ্ন এসেছে ভ্যাকসিন নিয়ে, সেটা হচ্ছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কি পর্যাপ্ত আছে? এটা আমার পত্রিকা এটা পড়ে জানাতে হবে। সেটা একটা হচ্ছে ভ্যাকসিনের পর্যাপ্ত ডোজ আমাদের নেই সম্ভবত। ৫৫ লাখ এটা দেয়া যাই হোক। হয়েছে আর ৪৯ লাখ আছে আমাদের মজুদে, এমনটা জানি। আম, জি। এখন এই বিষয়ে একটা প্রশ্ন স্যার আমি নিজের থেকে করতে চাই আপনাকে। সেটা হচ্ছে, ধরেন আপনার ইউকেতে যে ভাইরাসটা, সেটা কিন্তু বাংলাদেশেও এসেছে, যেটা ইউকের ভ্যারিয়েন্ট। এখন ইউকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের যেভাবে করে ট্যাকেল করতে পেরেছে, ওদের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আমরা ওই হারে দেখি নাই। কিন্তু বাংলাদেশে আসার পর কিন্তু আমরা মৃত্যুর সংখ্যা অনেক বেশি দেখছি সেটার। এটার কি আপনি মনে করেন যে ওখানকার যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, সেটা কিন্তু ইউকেতেও নেওয়া হচ্ছে এবং ওদের উপরেই কিন্তু হিউম্যান ট্রায়াল চালানো হয়েছিল ওই সময়ে, এবং কিন্তু বাংলাদেশের উপর কিন্তু সেটার কোনো হিউম্যান ট্রায়াল চালানো হয়নি। আপনি কি মনে করেন যে আমাদের গবেষণা খাতের এক্ষেত্রে কোনো ব্যর্থতা কাজ করছে, যেটা ইউকের ক্ষেত্রে হয়তো তারা কিছু ট্যাকেল দিতে পেরেছে, যেটা বাংলাদেশ একটা বিপর্যয় মুখে না, পড়েছে? আমি আমি বলছি আমাদের গবেষণা খাতের মানে ব্যর্থতা এমনি আছে, বাট এটার সাথে এটা আমি খুব একটা দোষ দিব না। ইনফ্যাক্ট ওইটা কারণ না। আমাদের দেশে কেন বাড়ছে, ইউকে কেন কন্ট্রোল করে, ইউকেও খুব সাফার করেছে, কিন্তু ইউকে তাদের ম্যানেজমেন্টটা খুব ভালো, এবং আমরা খুব আশ্চর্য হয়ে দেখেছি কিভাবে তারা শিক্ষা নিয়েছে, অতীতের ভুল থেকে তারা শিক্ষা নিয়েছে। ইউকেও ভুল করেছে, কিন্তু তারা শিক্ষা নিয়েছে, যেই ভুলগুলো করেছিল সেগুলো তারা শুধরে নিয়েছে। তারা প্রথম দিকে লকডাউন দেয়নি, লকডাউন দেরি করে দিয়েছে, কিন্তু যখন পরে তারা লকডাউন দিয়েছে, এমন স্ট্রিক্ট লকডাউন দিয়েছে যে একদম মানে ভাইরাসের বাপের নাম ভুলিয়ে দিয়েছে। কিন্তু আমরা তখনও প্রপারলি লকডাউন করতে পারিনি, এখনো করতে পারিনি। তারা সাবসিস্টেন্সের ব্যবস্থা করেছে, তারা মানুষকে সাপোর্ট দিয়েছে, যত রকম সোশ্যাল সাপোর্ট দেওয়া সম্ভব ইউকে দিয়ে লকডাউনটা দিয়েছে। আমাদের দেশে তো তার ব্যবস্থা আমরা আগেও করতে পারিনি। আগে আমরা ওইটা করতে গিয়ে বরং ত্রাণ চুরি করেছি। আর এখন আমরা সেটাও করছি না, আমরা কোনো সাবসিস্টেন্সের কথাই বলছি না। তারা আগেই বলে দিয়েছে কতদিনের জন্য লকডাউন তারা দিবে, 2 সপ্তাহ 3 সপ্তাহ বলে দিয়েছে, এবং সায়েন্টিফিক অ্যানালাইসিসের মাধ্যমে তারা সেটা বলে দিয়েছে। আমরা সেটাও বলিনি, আমরা 1 সপ্তাহ বলেছি, আপনি লিখে রাখেন 1 সপ্তাহ পরে গিয়ে আবার লকডাউন বাড়াবে। তো এইভাবে তো লকডাউন হয় না। মানুষ কি অনন্তকালের জন্য, মানুষকে একটা নির্দিষ্ট টাইম বলে দিতে হবে, সেই টাইমের মধ্যে তার সাবসিস্টেন্সের ব্যবস্থা করতে হবে, তার প্রিপারেশনের ব্যবস্থা করতে হবে। এইসব কারণে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, ইউকে পেরেছে। আর সায়েন্টিফিক গবেষণার জন্য বাংলাদেশে আপনি জানেন যে সাইনোভ্যাকের ভ্যাকসিনটা, ক্যানসিনো না সাইনোভ্যাকের ভ্যাকসিনটা আমাদের এখানে ট্রায়াল হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেটা আমরা রাজনৈতিক বিবেচনায় হোক, যে কোনো কারণেই হোক, আমরা সেটা আসলে সফল করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা ছিল এখানে।
তা বাংলাদেশ নিজেদেরও তো একটা ভ্যাকসিন বানানোর এই মুহূর্তে চেষ্টা চালাচ্ছে, যেটা বঙ্গভ্যাক্স নামের, কিন্তু দেখা যাচ্ছে সেটা ট্রায়ালও একটা প্রশাসনিক কি বলবো ঢিলেমি, যেটা বলে আর কি, প্রশাসনিক ঢিলেমির মধ্যে পড়ে সেটার ট্রায়ালটাও সম্ভবত কিছু পিছিয়ে গেছে, এটা আমি জানতে পেরেছি। বঙ্গভ্যাক্সের ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ হচ্ছে আমি কিছু জানি না। আমি শুধু জানি যে ভ্যাকসিন তৈরি করা ইজ আ হাইলি টেকনিক্যাল একটা জিনিস। এখন যদি আপনাকে হঠাৎ করে আপনি যদি বাংলাদেশের কোন একজন, মানে মনে করেন আম, সাতকানিয়া থেকে একজন উঠে দাঁড়িয়ে বলে যে আমি একটা রকেট তৈরি করে আমি কালকে চাঁদে যাচ্ছি, হ্যাঁ আপনার সাথে মানে চাঁদ থেকে ফিরে এসে দেখা হবে, বিষয়টা আপনি সম্ভবত বিশ্বাস করবেন না। হ্যাঁ, তো ভ্যাকসিনও জাস্ট ইজ ভেরি কমপ্লিকেটেড সায়েন্স। এখন যদি টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাইরের থেকে কোনো একটা ভ্যাকসিনের লাইসেন্স আমরা এনে এখানে উৎপাদন করার চেষ্টা করি, সেটা একটা জিনিস। আর আমরা সম্পূর্ণ ফ্রম দ্য স্ক্র্যাচ, পৃথিবীতে প্রায় 200-র কাছাকাছি কোম্পানি ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে, এর মধ্যে 4-5টা ভ্যাকসিন সফল হয়েছে, অনেকগুলো সফল হয়নি। অস্ট্রেলিয়ার একটা খুবই পাওয়ারফুল একটা মানে খুবই স্বনামধন্য খ্যাতনামা একটা প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরি করতে গিয়ে মাঝপথে সেটাকে ক্যান্সেল করেছে, এরকম আরো অনেক প্রতিষ্ঠান ক্যান্সেল করেছে। বাংলাদেশের কি হবে আমি জানি না, তবে সেই ক্যাপাসিটি আমাদের রাতারাতি অর্জন করাটা, এটা হচ্ছে অনেকটা আলাদ্দিনের চেরাগ হাতে পাওয়ার মতো বিষয়। এখন আলাদ্দিনের চেরাগে যদি আপনাদের বিশ্বাস থাকে, বা হয়তো চেরাগ আছে আমি জানি না। এখন এই যে আপনার বিজ্ঞানের ক্ষেত্রে যেটা বলা হয় যে আমরা সাধারণত বিজ্ঞানের সিদ্ধান্তগুলো নিয়ে হচ্ছে মানে অনেকগুলো অবজারভেশন আমরা করি। আমরা বলি যে 99টি গোলাপ যদি লাল হয় তাহলে 100তম গোলাপও লাল হবে, কিন্তু 100তম গোলাপ যদি বাই এনি চান্স কালো হয়, হতে পারে, হু নোজ, আমরা তো সেটা আসলে করতে পারি না। কিন্তু আমাদের বিজ্ঞানকে ওই 99টা স্যাম্পল যদি আমার থাকে, 99টা স্যাম্পলের উপরেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কাজেই এখন আমরা মানে সাধারণ বৈজ্ঞানিক চিন্তা ভাবনা থেকে জানি যে আমাদের হাতে চেরাগ নেই, কিন্তু হু নোজ, একটা চেরাগ আমরা হয়তো কোথাও আছে, আমরা সেটা এখনো সন্ধান পাইনি। তো সেভাবে হয়তো হয়েও যেতে পারে, হওয়া অসম্ভব না। আর এটা আসলে ঠিক মানে অসম্ভব যে তা না, কিন্তু ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশ যে ট্র্যাজেক্টরিতে ছিল, সেই ট্র্যাজেক্টরিতে এত দ্রুত মানে সেকেন্ড ফেজ থার্ড ফেজ ট্রায়াল কমপ্লিট করে একটা ভ্যাকসিন, একটা মানে ভ্যাকসিন, মানুষের শরীরে প্রয়োগযোগ্য ভ্যাকসিন উৎপাদন করার সক্ষমতা অর্জন করা অ্যাটলিস্ট তৌফিক জোদ্দারের কাছে বিশ্বাসযোগ্য না, তার বিশ্বাস করতে কষ্ট হয়। ঠিক আছে স্যার। স্যার, আমাদের প্রায় শেষ দিকে চলে এসেছি, শুধু 2টার মতো প্রশ্ন আছে। একটা প্রশ্ন এখানে দিতে চাই, লকডাউনের কোনো বিকল্প আছে কিনা সেটা তিনি জিজ্ঞেস করছেন। লকডাউন একটি বিশাল দরিদ্র জনগোষ্ঠী, যারা দিনে আনে দিনে খায়, ভয়াবহ খাদ্য সমস্যা, কিভাবে তাদের খাদ্য সমস্যা নিরসন সম্ভব? অনেকেই বলে রেশন প্রক্রিয়া চালু করতে, এটা কি স্থায়ী সমাধান কিনা, না হলে কোন ধরনের সমাধান হতে পারে, এটা তিনি জিজ্ঞেস করছেন। স্থায়ী সমাধান তো না, লকডাউন ইটসেলফ ইজ নট আ স্থায়ী সমাধান, লকডাউনই তো স্থায়ী সমাধান না। তো লকডাউন আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে লকডাউন আপনার আসলে কতদিন হবে, সেই সময়ে মানুষের সাবসিস্টেন্স কস্ট কতটুকু সেটা ক্যালকুলেট করে সেই পরিমাণ টাকা তার ডিজিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। বাংলাদেশের এখন 80% মানুষের হাতে কোনো না কোনো রকমের মোবাইল ফোন, 80 থেকে 90% মানুষের হাতে মোবাইল ফোন আছে। যদি নাও থাকে, যাদের নাই তাদের হাতে অন্য বিকল্প ব্যবস্থায় তাদের হাতে ক্যাশ ট্রান্সফার করতে হবে, নট রেশন, নট কি বলে এটাকে ত্রাণ, মানে তাদের হাতে ক্যাশ চলে যেতে হবে। সেই ক্যাশ দিয়ে সে খরচ করবে, কি খরচ করবে না করবে সেটা তার সিদ্ধান্ত। এবং উহানে যেটা করা হয়েছিল, কমিউনিটি গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছিল, সবাই মিলে বাজারে ঝাঁপিয়ে পড়ে সরকারের প্রাপ্ত টাকা দিয়ে একেবারে মানে উৎসবে মেতে উঠবে, সেটা হবে না। আপনি ওই টাকাটা যে পাবে, সেই টাকাটা সে মানে কমিউনিটি মেম্বার যারা থাকবে তাদের রোস্টার করে দেওয়া হয়েছে, উহানে হয়েছিল, তারা গিয়ে বাসা থেকে প্রত্যেক বাসা থেকে শুনে নিত যে সে আজকে কার বাসায় কি দরকার। সে বাজার থেকে একটা স্পেসিফিক জায়গায় দোকানগুলো খোলা হয়েছিল, সেই দোকান থেকে তারা কিনতো জিনিসগুলো, কিনে সেই বাসাগুলোতে ডেলিভারি করে দিত। এক একদিন এক একজন এই স্বেচ্ছাসেবকরা এই কাজগুলো করতো। তো আমাদের দেশে যারা স্বেচ্ছাসেবক, বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক আছেন, তারা এটা করতে গেলে এটা সমস্যা আরো হতে পারে, কিন্তু অন্য কোনো স্বেচ্ছাসেবক আমাদের আসলে তৈরি করতে হবে, যেটা সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকে সাথে নিয়ে ধরনের স্বেচ্ছাসেবামূলক ব্যবস্থা করা যেতে পারে। তবে ক্যাশ ট্রান্সফার করতে হবে। রাষ্ট্রের টাকা কার জন্য? রাষ্ট্রের টাকা তো মানে রাষ্ট্রের মানুষের জন্য, কারণ এই টাকা তো মানুষের জীবনের বিনিময়ে তো এই টাকা রেখে কোনো লাভ নাই। মানুষ যেখানে বাঁচতে পারছে না সেখানে এই টাকা দিয়ে আমি কি করব? আমার এই টাকা অবশ্যই এটা আমরা দাবি করছি, আমরা সিঙ্গাপুর হয়ে গিয়েছি, ক্যালিফোর্নিয়া হয়ে গিয়েছি, অমুক দেশ হয়ে গেছি, তমুক দেশ হয়ে গেছি, সেসব দেশে তো রেশন দিচ্ছে, তাহলে আমরা কেন দিতে পারবো না?
স্যার এই এটা জায়গায় তার আসলে শেষ প্রশ্ন, এটা উনি হ্যাঁ এখানে একটা শেষ প্রশ্ন, উনি অনেক একটু উৎসুক হয়ে প্রশ্ন করেছেন যে আমরা যে এই মুহূর্তে জ্বর আর ইনফ্লুয়েঞ্জায় ভুগি সেটা কি স্প্যানিশ ফ্লুর প্রভাব কিনা। না না স্প্যানিশ আমি তো ফ্লু অনেকটা স্প্যানিশ উৎসুক ফ্লু করে দিয়েছি। হ্যাঁ স্প্যানিশ ফ্লু ইজ ডেড নাও। এর কোনো ভ্যারিয়েন্ট এখন পৃথিবীতে থেকে থাকলেও সেটা মানুষের কোনো ক্ষতি করে না, ঠিক যেভাবে সার্স এখন কোনো ক্ষতি করে না। এরকম অসংখ্য ভাইরাস আমাদের শরীরে, কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আছে বা অনেক অণুজীব আমাদের শরীরে আছে, সবকিছু আমাদের শরীরে কোনো সমস্যা করে না। এখন স্প্যানিশ ফ্লু যদি আমার শরীরে এখন থেকেও থাকে, সেই ফ্লু এর কোনো প্রভাব আমার শরীরে নেই। হয়তো একটু হাঁচি কাশি হতে পারে, আমরা মাঝে মাঝে হাঁচি দিই, হয়তো সেটা স্প্যানিশ ফ্লুর জন্য হয়, হু নোজ, আই ডোন্ট নো রিয়েলি। হ্যাঁ, তবে ফ্লু আপনার তার চেহারা পরিবর্তন করে বছরে বছরে। কাজেই 1918 সালের স্প্যানিশ ফ্লু এখন যদি বাংলাদেশে মানে পৃথিবীতে থেকে থাকে, এটা আসলে আমরা তাকে নিয়ে যতটা না চিন্তিত হব, তার থেকে বেশি আমাদের আসলে সেটাকে একটা কন্টেইন করে একটা ল্যাবরেটরিতে অথবা একটা স্পেসিমেন হিসেবে আমরা একটা কি বলে মিউজিয়ামে আমরা বরং এটা রাখার একটা চিন্তা ভাবনা করতে পারি। এটা হতে পারে আর কি। এরকম কিন্তু আমাদের হয়েছে, এটা আমি বানিয়ে বলছি না। আমাদের যেই ইয়ে যেটা আম, ইয়ের যেটা বসন্ত, গুটি বসন্তের ভাইরাস যেটা আর কি, হ্যাঁ, যেই ভাইরাস ভ্যারিসেলা ভাইরাস, সেই ভ্যারিসেলা ভাইরাস কিন্তু আমরা পৃথিবী থেকে ওয়াইপ আউট করে দিয়েছি। তার দুইটা মাত্র নমুনা এখন পৃথিবীতে আছে, দুটো মানে দুটো স্যাম্পল আছে আর কি, মানে দুইয়ের বেশিও থাকতে পারে সংখ্যায়, কিন্তু দুই জায়গায় আছে, একটা রাশিয়াতে আর ইউকে তে। জাস্ট এটা এখন রেখে দেওয়া হয়েছে, অনেকে ওই এটা টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে তারা হয়তো সেটা এখন দেখার চেষ্টা করতে পারে। আমার মনে হয় না এটা দেখা যায়, কারণ এটা হাইলি সিকিউরড পজিশনে আছে, বাট এটা একটা টুরিস্টিক ভ্যালু আছে। স্প্যানিশ ফ্লুরও এখন সেরকম ভ্যালু থাকতে পারে, কিন্তু এটার আর কোনো ভূমিকা নেই, কারণ ভাইরাস ওইভাবে থাকে না। ফ্লু এমনি ফ্লু আছে, আমাদের যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা, সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের প্রকৃতিতে প্রচুর পরিমাণে আছে, উন্নত দেশগুলোতে প্রত্যেক বছর। সেটা আবার চেহারাও পরিবর্তন করে, প্রত্যেক বছর সে কিছু চেহারা পরিবর্তন করে, যার জন্য বছর বছর তার জন্য ভ্যাকসিনও দেওয়া হয়। কিন্তু সেটা স্প্যানিশ ফ্লুর বংশধর কিনা এটা বলা খুব মুশকিল। স্যার সুন্দর আর প্রশ্ন। ওরকম কোনো প্রশ্ন নেই আমাদের কাছে, আমরা ওকে, তাহলে আজকের থ্যাংক ইউ। প্রোগ্রামটা শেষ করতে পারি। এই জায়গায় বেশ নিশ্চয়ই, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আম, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী সপ্তাহে যে প্রোগ্রামটি হবে তার মঙ্গলবারের গল্পসপ্প পেজে তার ইনফরমেশন দিয়ে দিব। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।